প্রেম কি অপূর্ব কোমল একটা শব্দ, তাই না? এই আড়াই অক্ষর শব্দে লুকিয়ে আছে হাজারো না বলা কথা, অভিব্যক্তি, অনুভূতি, আবেগ, যা কখনো কখনো সম্পর্কের বাঁধনে অথবা পরিস্থিতির চাপে প্রকাশ্যে আসতে পারে না। বলা হয় বসন্ত নাকি মানুষের চিত্তে প্রেমের অঙ্কুর ফুটিয়ে তোলে। তাই প্রেম বিনোদনের জন্য এটাই একদম উত্তম সময় মনে করেন প্রেমিকরা। কিন্তু আমাদের নায়কের এত সময় কোথায়? তার মতে প্রেম বিনোদনের কোনো নির্দিষ্ট সময় হয় না। প্রেম উন্মুক্ত সেই শ্রাবণধারা যা মানুষের অন্তর থেকে অন্তহীন আনন্দে নিমজ্জিত করে। তাই তাকে স্থানকাল পাত্রের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ রাখা একদমই অনুচিত। যেহেতু লেখক বলেছেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সেহেতু আমাদের নায়কও এইসব কিছুর বাধার ধার ধারে না। এমনই এক পড়ন্ত বিকেলে যখন সূর্য মেঘের আড়ালে লুকোচুরি খেলছে আর সূর্যের লাল লালিমা রাঙিয়ে দিয়েছে গোটা আকাশকে, ঠিক সেই সময়ে একটা ছেলে আর একটা মেয়ে নারায়ণগঞ্জ কলেজের ক্যাম্পাসের পাশে সবচেয়ে পুরনো যে বটগাছটা তার নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে একটু অস্থিরতার ছাপ, আর এদিকে ছেলেটা হাত পিছনে করে মুখে একটু লজ্জা নিয়ে প্রেম কাতর চোখে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। শান্ত হাওয়াতে বটগাছের মৃদু পাতার শব্দ আর চারপাশে কিছু পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই সেখানে। এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিস্তব্ধতাকে ভেঙে মেয়েটাই প্রথমে বলে ওঠে, ক্লাস ছেড়ে কিসের জন্য এখানে ডেকে নিয়ে এলে বলো তো শুভ? তাও এখানে এসে এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন চুপচাপ? আচ্ছা কিছু বলবে কি? নাহলে বলো, আমি চলে যাচ্ছি। শুভ একটু চমকে উঠে সাহস সঞ্চয় করে বলে, দাঁড়াও পিয়ালি, আমার কিছু বলার আছে। তোমাকে যখন ফার্স্ট দিন গ্রিন ড্রেস পরা চুড়িদারে দেখেছিলাম, সেই দিন থেকেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। তোমার একটা হাসি দেখার জন্য রোজ কলেজে ছুটে আসতাম। তোমার এই মায়াবী চোখের একটা নজর পাওয়ার জন্য বাস স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। তুমি আমার জীবনে প্রথম নারী, তুমি শেষ পিয়ালি। এবার শুভ তার পিছন থেকে একটা সুন্দর লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে পিয়ালিকে প্রপোজ করে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি পিয়ালি, থাকবে আমার সাথে? আই লাভ ইউ পিয়ালি, আই লাভ ইউ সো মাচ। এটা বলার সাথে সাথে শুভর হাতে থাকা গোলাপটা পিয়ালির দিকে বাড়িয়ে দিলে পিয়ালি যেন দুপা পিছিয়ে যায়। একটু অস্থিরতার সুরে বলে, দেখো শুভ, তুমি ছেলে হিসেবে খারাপ নও, আমার তোমাকে ভালোই লাগে, কিন্তু কিন্তু কিছুদিন আগেই আমি প্রশান্তের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, তাই আমি পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা বলেই দৌড়ে পালিয়ে যায় পিয়ালি। শুভ একই রকম উত্তর শুনে পাথরের মতো সেই হাঁটু গেড়ে বসেই থাকে। সে যেন এমন উত্তরের আশাই করতে পারেনি। তার পিছনে এত সময় দেওয়া, তাকে নিয়ে এত স্বপ্ন, তাকে নিয়ে কবিতা লেখা, সব যেন বৃথা হয়ে গেল এক নিমেষের মধ্যে। সেই হতাশা ভরা চোখে বুকে যন্ত্রণার পাহাড় নিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, চিৎকার করে বলে ওঠে, কেন ভগবান, কেন আমার সাথে কেন বারবার এরকম হয়? সেই ছোটবেলা থেকে আমার সব পছন্দের জিনিস তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছো, তারপরও তোমার শান্তি হয়নি। শেষে আমার ভালোবাসাকেও আমার থেকে কেড়ে নিলে। যাকে ভালোবাসি তাকেই কেন কোনোদিনও, কেন ভগবান তুমি এত নিষ্ঠুর? কেন কেন কেন? এই বলে সে রাগে চিৎকার করে ওঠে এবং ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা ভিকি বল এসে সপাটে তার মাথায় লাগে। উফ, বলটা এত জোর লাগে যে শুভ অচৈতন্য হয়ে যাবে, প্রায় দুম করে মাটিতে পড়ে যায়। সে কিছুক্ষণের জন্য কিছুই বুঝতে পারে না। তারপর একটু স্বাভাবিক হতেই বলটা কুড়িয়ে একেবারে গর্জন করে ওঠে, কে রে, বলটা কে মারলি? দূর থেকে কিছু বাচ্চা ছেলের দল ব্যাট হাতে নিয়ে শুভর দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদেরকে দৌড়ে আসতে দেখে শুভর এটা বুঝতে বাকি থাকলো না যে এই বদমাইশিটা তাদেরই কাজ। বাচ্চা ছেলেদের মধ্যে একজন, যার হাতে ব্যাট আছে, সেই ছেলেটা শুভর কাছে এসে একটু জোরেই বলে, এই বলটা এদিকে দাও তো। আরে কি তখন থেকে বোকার মতো বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, দাও না। শুভ এইরকম কটূক্তি শুনে শুধু ছেলেটার দিকে এক নজরে তাকিয়ে আছে
আর মনে মনে ভাবছে, ছেলেটার জামা কাপড় ও চেহারা দেখে তো কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই মনে হচ্ছে। পরিবারে বেশি আদর পেয়ে পেয়ে বাঁদর তৈরি হয়েছে একটা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। কোথায় বল লেগেছে আমার কাছে সে ক্ষমা চাইবে, তা না উল্টে আমাকে আইন দেখাচ্ছে। দেব তোর আইন তোর। এই সমস্ত ভাবনার মাঝখানে বাচ্চা ছেলেটা আবার বলে ওঠে, কিরে পাগল নাকি রে বাবা? ওই কথা বলছি, কানে যাচ্ছে না? বলটা দাও এদিকে। গাছের নিচে দাঁড়িয়ে করছে, দেখ 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 দেখ। এই কথা শুনে সেই বাচ্চা ছেলেটার সঙ্গী সাথীগুলো হাসতে থাকে। এইসব কথা শোনার পর কার না মাথা গরম হয় বলুন তো? হ্যাঁ, একে তো ভালোবাসায় ব্যর্থ হয়ে মন এমনিতে ভেঙে পড়েছে, তার উপর এই লিলিপুটগুলোর এমন কটূক্তি শুনে যে কারো মাথা গরম হওয়া স্বাভাবিক ব্যাপার। তাই শুভ আগে পিছে কোনো কথা না ভেবেই ছেলেগুলোকে উদুম পেটাতে থাকে আর কান মলা দিতে থাকে। বাচ্চা ছেলেদের এইরকম পেটাতে দেখে পাশে থাকা একটা বুড়ো ছুটে আসে। পরনে ধুতি পাঞ্জাবি, বার্ধক্যের জন্য শরীর একেবারে শীর্ণ হয়ে গেছে, তাই দৌড়তে না পারলেও হাতের লাঠির সাহায্যে একটু গতিবেগ বাড়িয়ে হেঁটে পৌঁছয়ে শুভ আর বাচ্চাদের মারপিটের সামনে। কি হচ্ছে সব? তুমি বাচ্চাদের মারছো কেন? থামো বাবা, থামো থামো থামো, একটু থামো। একজন বাচ্চা এসে একটু কাঁদো কাঁদো ভাব নিয়ে দাদুর কাছে নালিশ করতে থাকে। আরে দেখো না, আমাদের বলটা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা চাইতে গেছি, মারছে আমাদের। কথাটা শুনে বৃদ্ধ বেজায় রেগে যায়। চোখের সামনে বাচ্চাদের এমন নির্যাতন দেখে তার আর সহ্য হলো না। সে শুভকে অনেকবার থামার কথা বলে ব্যর্থ হলে লাঠি দিয়ে হালকা আঘাত করলো শুভর পিঠে। শুভর এতক্ষণ উল্টো দিকে মুখ করে বাচ্চাদের পেটাচ্ছিল, তাই বৃদ্ধকে দেখতে পায়নি, তার আওয়াজও শোনেনি। পিঠে লাঠির স্পর্শে তার ধ্যান ভাঙে, পিছন ঘুরে বলে ওঠে, এই কে রে? শুভ পেছনে ঘুরতেই দুজনের মুখ দেখে চমকে ওঠে, যেন চোখের সামনে শয়তানকে দেখে ফেলেছে। বৃদ্ধ চিৎকার করে বলে, ধ্যাম না পোলা তুই! ঢ্যাম না বুড়ো তুই! আপনারা ভাবছেন এরা দুজন দুজনকে চিনল কেমন করে, তাই তো? তাহলে বলছি শুনুন। এই বৃদ্ধ হচ্ছে অনির্বাণ মুখার্জি। কলেজের পাশে তার বাড়ি। একটা সময় পড়াতেন। পাড়ার প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী এনার কাছে পড়েই মানুষ। আজ তারা কেউ ডাক্তার, কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ বা মাস্টার হয়ে গেছে। তাই অনির্বাণ বাবুর পাড়াতে ভালোই নামডাক, একজন গণ্যমান্য লোক হিসেবেই। আসলে ব্যাপারটা হচ্ছে, কলেজের পাশে ওর একটা শখের পেয়ারা গাছ আছে। সেখান থেকে 2-3 বার শুভ পেয়ারা চুরি করেও খেয়েছে। এটা অনির্বাণবাবু দেখতে পেয়ে কলেজে শুভর নামে নালিশ জানান। এতে কলেজের লেকচারারের কাছ থেকে একবার বকাঝকাও খায় শুভ। তাই সেই দিনের পর থেকে শুভ ওই পেয়ারা গাছের কাছে আর যায় না। কিন্তু যতবার কলেজের অন্য ছেলেরা পেয়ারা চুরি করে খেত, ততবার অনির্বাণবাবু কলেজে এসে শুভর নামেই নালিশ দিয়ে যেত। এই কারণে দুজনের চোখের বিষ, কেউ কাউকে এক তিল সহ্য করতে পারে না। শুভ চিৎকার করে বলে ওঠে, এই ঢ্যামনা বুড়ো, বলে দিচ্ছি তুই এখান থেকে চলে যা, কিন্তু নাহলে তোর কপালে দুঃখ আছে। কথাটা শুনে অনির্বাণবাবু একদম ক্ষেপে যান। যেখানে পুরো পাড়া ওকে সম্মান করে, সেখানেই ছোকরা তাকে ঢ্যামনা বুড়ো বলে ডাকে। তুই চোর ছিলি তো ছিলি, আর এখন মস্তানগিরিও চালু করে দিয়েছিস। যা বলছি, না হলে দেবো একটা লাঠি দিয়ে বাড়ি একবারে। এই বুড়ো, মুখ সামনে কথা বলবি বলে দিচ্ছি। তোর মুখ দেখলে আমার সব কাজ বাজে হয়, সারা দিনটা খারাপ যায়। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। তোর ধুতি খুলে না আজকে তোর সম্মান আমি নাচাবো গোটা পাড়ার মোড়ে, দাঁড়া না। এই বলে অনির্বাণ বাবু ধুতি খুলে নিয়ে সে কলেজ ক্যাম্পাসের দিকে দৌড় দেয়। এতে অনির্বাণ বাবু দুম করে আছাড় খেয়ে মাটিতে পড়ে। মাটিতে বসেই চিৎকার করতে থাকে, কোথায় একদম গেল রে? ধ্যামটা পোলা আমার ধুতি দিয়ে চলে গেল রে বাবা রে। পাশে থাকা ছেলেগুলো এমন দৃশ্য দেখে হাসতে থাকে। এদিকে শুভ ডিরেক্ট চলে যায় তার বেস্ট ফ্রেন্ড বিকাশের কাছে। বিকাশ তার ছোটবেলাকার বন্ধু। শুভর বাড়ির সামনেই বিকাশের বাড়ি। ছোট থেকে দুজনে একসাথেই পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলো করেছে। শুভর যেমন সব খারাপ কাজের সঙ্গী বিকাশ, তেমন বিকাশের সব গণ্ডগোল বড় ভাইয়ের মতন শুভ বিকাশকে রক্ষা করে। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব কম, ভাইয়ের সম্পর্ক বেশি। আর বিকাশ তো তাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। বিকাশ দূর থেকে শুভকে আসতে দেখে আর শুভর এইরকম মুখ দেখে দুহাত বাড়িয়ে দেয় ওকে আলিঙ্গন করার জন্য। বিকাশের মনে হয়েছিল শুভ তাকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলার জন্য আসছে,
কিন্তু শুভ আসতেই বিকাশের গালে ঠাঁটি একটা চড় বাড়ে, বলতে থাকে, শালা সবসময় কি বলতিস, সঠিক টাইম এলে প্রপোজ করবি, সঠিক টাইম এলে প্রপোজ করবি, শালা তোর এই জ্ঞানের চক্করে না পিয়ালি আজকে অন্য কোথাও চলে গেল, আমাকে মুখের ওপর না বলে চলে গেল। কথাটা শেষ করেই শুভ আবার বিকাশকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। বিকাশও মার খাওয়ার ভয় সোজা লাইব্রেরির দিকে ছুটতে থাকে। শুভ বিকাশকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়তে থাকে আর বলে, দাঁড়া শালা, আজকে তোকে আজকে আমারই একদিন তোর একদিন, বাঁচাবে কি? দাঁড়া শালা, যাবি না কিন্তু, এই ঢ্যামনা পুরো দাঁড়া। এদিকে বিকাশ এটা বুঝে গেছে যে আজকে শুভর হাতে ধরা যদি পড়ে যায় তাহলে আর নিস্তার নেই। তাই সে প্রাণপণে দৌড়াতে থাকে আর ঢুকে যায় লাইব্রেরির মধ্যে। এই দেখে শুভ লাইব্রেরিতে ঢুকতে যাবে এমন সময় ধাক্কা লাগে একটা মেয়ের সাথে। মেয়েটার হাতে থাকা সমস্ত বইগুলো মাটিতে পড়ে যায়। মেয়েটা চটপট বইগুলো কুড়োতে থাকলেও শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার হেল্প করার কোনো মোটিভই নেই। সে শুধু মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে, আহ কি সুন্দর চুলের বাহার, কি মায়াভরা নিষ্পাপ ফুলের কলির মতন মুখ, সুন্দর গোলাপের পাপড়ির মতো রক্তবর্ণ ঠোঁট, কি তীক্ষ্ণ দৃষ্টি, এক মুহূর্তে যে কারো হৃদয়কে শতটুকরো করার ক্ষমতা রাখে। শুভ মেয়েটার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনের গভীরে মেয়েটির রূপের চিত্র অঙ্কন করছে। অন্যদিকে মেয়েটা বইগুলো কুড়িয়ে নিয়ে শুভকে আচ্ছা করে শুনিয়ে দিল, ফাজিল একটা, দেখে চলতে পারো না? এখানে আসো মেয়েদের ধাক্কা দেওয়ার জন্য নাকি? সব বুঝি তোমাদের মতন ছেলেদের চাল, মেয়েদের বিরক্ত করা তোমাদের কাজ। কেন যে তোমাদের মতন ছেলেদের কলেজে রাখে কে জানে, 1 নম্বরের বেয়াদব ছেলে কোথাকার। কিন্তু মজার ব্যাপার, মেয়েটার মুখে এত খারাপ কথা শুনেও শুভর কিন্তু একটুও খারাপ লাগলো না, বরং উল্টে সে হাসতে থাকে। সে মেয়েটার চিন্তায় এতটাই বিভোর হয়ে গেছে যে তার কাছে মেয়েটার গালাগালি যেন মধু বলি মনে হচ্ছে। শুভ লাইব্রেরির দিকে কিসের জন্য যাচ্ছিল সেসব ভুলে মেয়েটার কথা চিন্তা করতে করতে ক্লাসরুমের দিকে চলে যায় এবং বিকাশের পাশে গিয়ে বসে পড়ে। বিকাশ আগেই ক্লাসরুমে চলে এসেছিল। বিকাশ তাকে দেখে মুখ লুকানোর চেষ্টা করলে শুভর তাতে কিছু এসে যায় না। বিকাশ হঠাৎ এমন পরিবর্তন দেখে একদম চমকে যায়, মনে মনে ভাবতে থাকে, কি হলো শুভর? এক্ষুনি আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, অথচ আমি এখন তার কাছেই বসে আছি, অথচ যেন আমাকে দেখতেই পাচ্ছে না। এমনকি স্যার ক্লাসে পড়াচ্ছে সেটাও শুনছে না, তাহলে ভাবছেটা কি? আর এদিকে শুভ সেই মেয়েটার কথা ভেবেই যাচ্ছে। শুভর মনে হচ্ছে যেন সর্বক্ষণ মেয়েটা তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। শুভর নাম ধরে ডাকছে মেয়েটা, শুভ, ও শুভ। শুভ, রে এই শুভ, কি হলো তোর? শুভ হঠাৎ চমকে উঠল। আরে এত মধুর কণ্ঠটা এমন কুৎসিত শোনাচ্ছে কেন? ঠিক যেন বিকাশের গলার মতন। এতক্ষণ শুভর চোখের সামনে যে সুন্দর চেহারা ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ করেই কুৎসিত হতে শুরু করলো, ঠিক যেন ওই বিকাশের মতন। বিকাশ জোরে নাড়া দিতেই শুভ ফট করে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসে বাস্তব জগতে, চিৎকার করে বলে, শালা কি ভয়ানক অসুরের মতো চেহারা রে তোর। ক্লাস চলাকালীন শুভর এমন চিৎকারের কারণে ক্লাসে একটা বিঘ্ন সৃষ্টি হয়। ক্লাসের মাঝখানে এরকম ডিস্টারবেন্সের জন্য প্রফেসর মশাই একটু রাগের স্বরেই বলেন, কে এই সময় ক্লাসে কে এরকম চিৎকার করছে? তারপর শুভ আর বিকাশের দিকে তাকিয়ে বলে ওঠেন, ও বাবা বাবা বাবা, তোমরা তো এতদিন পরে ক্লাসে এসে যে ধন্য করে দিলে। তা আপনারা কি জানেন স্যার এখন কিসের ক্লাস চলছে? বিকাশ আগে পিছে না ভেবে ফট করে বলে, হ্যাঁ হ্যাঁ, ইংলিশ স্যার। এটা শুনে ক্লাসরুমে ছেলেদের মধ্যে হাসি শোরগোল পড়ে গেল। প্রফেসর মশাই চিৎকার করে বলেন, এই চুপ, বেরিয়ে যাও এক্ষুনি ক্লাস থেকে, এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। পুরো ক্লাসে ছেলেরা মুখে হাত দিয়ে তখনও হাসছে। ব্যাপারটা কি হলো বিকাশ কিছু বুঝতে পারল না। স্যারের কথা মতো দুজন ক্লাসরুমের বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরোতেই শুভ কলেজ গার্ডেনের দিকে হাঁটতে থাকলে বিকাশও তার পিছু নেয়, বলে, আমি ইংলিশ বলতে প্রফেসর কেমন খেপে গেল কেন বলতো শুভ? উনি তো ব্ল্যাকবোর্ডে ইংলিশে কিছু লিখছিল। এগ্রিকালচারের ক্লাসে ইংলিশ বলে যে কেউ খেপে উঠবে। ও, ওই জন্য ক্লাসের সবাই হেসেছিল। আইসি। কিন্তু তুই ক্লাসে এমন হনুমানের মতন মুখ করে কি ভাবছিলি বলতো? আমি তো আমার দাদুর কথা ভাবছিলাম। দাদুর কথা কেন ভাবছিলিস? আমার দাদু বলতো তার জীবনে নাকি কোনো বন্ধু ছিল না, তাই কোনো শত্রুও ছিল না। তাই ভাবছি আমার লাইফটা যদি এরকম হতো। আরে ও কোনো তুই টেনশন নিস না,
আমি তো আছি। তারপর একটু বিকাশ ভালো মতন কথাটাকে বোঝার পর চিৎকার করে ওঠে, এই তুই কি বললি? শালা শুয়োর, আমি তো শত্রু। তাদের মধ্যে এই ঘটনা চলাকালে হঠাৎ করেই শুভর চোখে পড়ে লাইব্রেরিতে দেখতে পাওয়া সেই মেয়েটার, যাকে সেকেন্ড ইয়ারে দুটো ছেলে মেলে বিরক্ত করছিল। এটা দেখে শুভর মধ্যে থার্ড ইয়ারের দাদার ভাবটা জেগে ওঠে। শুভ ফট করে সেই সেকেন্ড ইয়ারের ছেলেগুলোর কাছে চলে যায়। ছেলেগুলোকে কিছু বলতে যাবে এমন সময় কোথা থেকে বিকাশ চলে আসে আর বলে, তুই রামপ্রসাদের ছেলে তাই না? তা বাবা জানে ছেলে কলেজে এসে টিচার হয়ে গেছে, নিজের ক্লাস ছেড়ে মেয়েদের ক্লাস নিচ্ছে। আর তুই বীরেনের ভাই তো, দাদাকে ডাকবো নাকি? হ্যাঁ, যাবি এখান থেকে? এতটুকু বলতে না বলতেই সেকেন্ড ইয়ারের ছেলেগুলো পুরো ঘাবড়ে গেছে। দাদা দাদা প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন এরকম করবো না। আমরা আমরা কোনো মেয়েদের ত্রিশি বানাতেও আসবো না। প্লিজ দাদা ছেড়ে দাও, প্লিজ দাদা ছেড়ে দাও। এই বলে ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। বিকাশের এমন পারফরমেন্স দেখে শুভ কিছুক্ষণের জন্য হা হয়ে তাকিয়ে থাকে। এ ভাই, মেয়ে দেখে হঠাৎ করে জোশ বেড়ে গেল নাকি তোর? আরে না না, ও তো এমনি মেয়েটার কষ্ট দেখে একটু হেল্প করতে চলে এলাম আর কি। এদিকে মেয়েটাও শুভ আর বিকাশের কাছে এসে বলে, আসলে কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি এখানে নতুন, কাউকে তেমন চিনিও না যে কারোর কাছে হেল্প আমি চাইবো। আপনারা ভগবানের মতন এসে আমাকে বাঁচিয়ে নিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরে না না না, এটা তো আমাদের কর্তব্য ছিল মাত্র। আর এই কলেজের কিছু ঐতিহ্য আছে তো, সেটা ওই কিছু বকাটে ছেলের জন্য তো এরকম নষ্ট করে দিতে পারি না। এত কিছুর মাঝখানে শুভ এখনো এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা শুভর দিকে তাকালে শুভ ফট করে চোখটা সরিয়ে নেয়। মেয়েটা বলে, ওহ, আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি মেঘা অধিকারী, বিএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি বিকাশ, আর ও আমার বন্ধু শুভ। আমরা বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট। তোমার যদি কোনো রকম হেল্প লাগে তো আমাদের বলো, কেমন? নিশ্চয়ই। এই বলে মেয়েটা শুভর দিকে তাকিয়ে বলতে থাকে, আর সকালের ঘটনার জন্য না সরি, আমার সকালে ওইভাবে রিয়্যাক্ট করা একদম উচিত হয়নি। আরে না না, সকালের ব্যাপারে আমি একদম কিচ্ছু মনে করিনি, ভুল তো আমারই। আমি তো তাড়াহুড়ো করতে গিয়ে খামোকা তোমায় ধাক্কা লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সরি তো আমার বলা উচিত। এমা না না, কি যে বলেন না, না জেনে শুনে ভুল আমি করেছি কোথায় আমি সরি বলবো, উল্টে আপনি আমাকে সরি বলছেন। আর অন্যদিকে বিকাশ অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের এই সরি সরি খেলা দেখছিল। অনেক হয়েছে তোমাদের সরি সরি খেলা। তোমার যদি সত্যি মনে হয় ভুল হয়েছে, তাহলে আমাদের একটা কফি ট্রিট দিতেই পারো, আমরা মানা করবো না। কি বলি শুভ? মানে ওই আর কি। মুখে হ্যাঁ বললেও শুভ মনে মনে ভাবে, শালা ফার্স্ট দেখাতে একটু হেল্পের বদলে কফি ট্রিট কে চায় ভাই? এই শালা এই বিকাশের বাচ্চারা পুরো পাগলা। এইকে কেন আমার জীবনে নিয়ে এলে ভগবান? সব জায়গায় মান সম্মান ডুবিয়ে ছাড়ে। এবার কি জানি মেয়েটা কি মনে করবে আমাদের সম্পর্কে, ভাববে হয়তো আমরা লাইন মারতে চাইছি। উফ, কি লজ্জা! যখনই কাউকে একটা ভালো লাগে এই মালটা সে সব ভেস্তে দেয়। আর এদিকে মেয়েটা কফি ট্রিট শুনে একটু থেমে ভুরু কুঁচকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যাওয়া যেতেই পারে। ঠিক আছে, কাল বিকেলে কলেজ শেষ হয়ে যাওয়ার পরে মোহিনী ক্যাফেতে দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে বাই। শুভ আর বিকাশ সেখানে দাঁড়িয়ে মজা করতে থাকে। তারা ক্লাসে ফার্স্ট হলেও এত খুশি হতো না যতটা খুশি মেয়েটা তাদের সাথে ক্যাফেতে যাবে বলে হয়েছে। কারণ লাইফে ফার্স্ট টাইম তারা কোনো মেয়ের সাথে ক্যাফেতে যাচ্ছে, খুশি তো হওয়ারই কথা। হঠাৎ কি হলো, শুভ পিছন ঘুরে দেখতেই দেখতে পেল যে মেঘা যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে তাদেরকেই দেখছিল। আর শুভর চোখে চোখ পড়তেই একটা মিষ্টি হাসি দিয়ে সে তার ক্লাসরুমে চলে যায়। শুভ সেই মিষ্টি হাসি দেখে আর হাসির মায়াতে পড়ে গিয়ে আবার স্বপ্নের দুনিয়াতে চলে যায়। আর এদিকে বিকাশ শুভকে আনমনা দেখে চিল্লিয়ে বলে, এই শুভ, কিরে কি হয়েছে বলতো? তোকে সকাল থেকে আনমনা দেখছি। বিকাশের চিৎকার শুনে শুভ স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বিকাশের কুৎসিত মুখটা দেখে আবার টোন কেটে বলে, দাদু ঠিক বলতো। এটা শুনে বিকাশ আবার রেগে যায় এবং শুভকে মারতে দৌড়োয় ওর পিছনে। শুভ বিকাশের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড় লাগায়।
পরের দিন শুভ একটা ব্ল্যাক শার্ট আর জিন্স পরে। ফর্সা চেহারাতে শুভকে একদম হিরোদের মতো দেখাচ্ছিল। আর অন্যদিকে বিকাশের সাজ দেখে শুভর চোখ তো কপালে উঠে যায়। একদম রকস্টার সেজে চলে এসেছে। চোখে সানগ্লাস, গায়ে লেদার জ্যাকেট, কানে বড় হেডফোন, ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট, গলাতে মোটা শিকলের মতো ভারী চেন, লাল কালার করা চুল। বিকাশের এমন অবস্থা দেখে শুভ বলে ওঠে, এ ভাই, নিজের এটা কি অবস্থা করেছিস? একটা মেয়ের সাথে কফি খেতে যাবে বলে তুই তুই কি পরে এসে? ভগবান ভাই, একদম অনুমান লাগছে, বিশ্বাস কর। গলাতে এগুলো শেকল বাকল কি ঝুলিয়েছিস ভাই? তোর মাথা ঠিক আছে? এক রাতের মধ্যে পুরো পাগল হয়ে গেলি ভাই। বিকাশ সানগ্লাসটা খুলে বলে, কাম অন ব্রো, কি সব কথা বলছিস? এটা শেকল নয় ভাই, পুরো 50 তোলা সাদা সোনা, মানে হোয়াইট গোল্ড। তুই এসব কি বুঝবি রে, গেও ভূত একটা। এটা বিকাশের স্টাইল বস। ওরে আমার শহরের বাবু, ওটা ইনএডুকেটেড নয়, ওটা আনএডুকেটেড হবে। সালা হিরো আলমের তৃতীয় বংশধর। আমি তোর সাথে যাব না, এভাবে কোনো মানুষ যায়? চলছিস তো বন্ধু, একটু হ্যান্ডসাম হয়ে গেছে, তোর সহ্য হচ্ছে না তো? হিংসুটা কোথাকার। সত্যিটা বললে আমার আমি হিংসুটে হয়ে গেলাম না? আচ্ছা ঠিক আছে, মেঘা আসুক, ওকে জিজ্ঞাসা করে নিবি। হ্যাঁ হ্যাঁ, ওই বলবে। আর এদিকে কলেজের বেল পড়ার সাথে সাথে একটা মেয়ে বেরিয়ে আসে লাল চুড়িদার পরে। কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে মেঘাকে, চোখ ফেরানো যাচ্ছে না। চোখ ভর্তি কালো কাজলের বাহার, একবার তাকালে চোখ সরানো যায় না। গোলমুখটা যেন কোনো অপ্সরা রূপ নিয়েছে। এমন সৌন্দর্য যা হাজারো ভিড়কে ফিকে করে একমাত্র তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করছে। মেঘা শুভ আর বিকাশের কাছে এসে বলে, সরি গো, আমার জন্য তোমাদের এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। কিন্তু মেঘার কথা কার আর কানে যাচ্ছে? এবার শুধু শুভ নয়, বিকাশও তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মেঘা তুড়ি মেরে বলে ওঠে, হ্যালো মিস্টার, কোথায় হারিয়ে গেলেন দুজন? চলুন এবার। শুভ হঠাৎ করে একটা কবিতা বলে ওঠে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ তোমার চোখে চেয়ে। হ্যাঁ মেঘা, তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে, একদম ঠাকুর প্রতিমার মতো। মেঘা তাদের মুখে এমন প্রশংসা শুনে একটু লজ্জা পেয়ে বলে, ধুস, কি যে বলো না তোমরা। সে যতই মানা করুক, পুরুষের মুখে প্রশংসা শুনতে যে কোনো নারীরই ভালো লাগে। মেঘাও বলে, তোমাকে খুব সুন্দর লাগছে শুভদা, একদম হিরোদের মতন। আর বিকাশদা, তোমাকেও খুব আলাদা লাগছে, একদম স্টাইলিশ র্যাপারদের মতন। কথাটা শুনে বিকাশ মনে মনে যেন উঠতে থাকে। এতক্ষণ শুভ তাকে জাতা বলে অপমান করছিল। যা, কেউ তো আছে যে তার সাজের সৌন্দর্য বোঝে। তাই বিকাশ শুভর দিকে মুখ করে বুক ফুলিয়ে হাসতে থাকে। এরপর ওরা রওনা দেয় কলেজের থেকে একটু দূরে মোহিনী ক্যাফেতে। ক্যাফেটা খুব সুন্দর। পুরো ক্যাফেতে একটা বাঙালিয়ানা ভাব আছে। কোনো কোনো জায়গায় কলকাতা শহরের চিত্র তুলে ধরেছে, আবার কোনো জায়গায় উত্তম সুচিত্রার যুগল ছবি। এমনকি দেয়ালে ছোট ছোট অংশ বাদ রাখেনি, সেখানেও আলপনা দিয়ে সুন্দর কারুকার্য করে দেওয়ালের সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে। মেঘা এত সুন্দর ক্যাফে দেখে সত্যি খুশি হয়েছে, সঙ্গে বিকাশ আর শুভ। কারণ ওরা শুধু ওই ক্যাফে সৌন্দর্যের ব্যাপারে শুনলেও আজ পর্যন্ত চোখে দেখেনি। শুভ এর আগে একবার এসেছিল, তখন এই ক্যাফেটা সবে বানানো হচ্ছিল, তাই এত সুন্দর কারুকার্য করা ছিল না। তারা একটা টেবিল বুক করে সেখানে বসে পড়ে। কিছুক্ষণ পর একজন ওয়েটার তাদের কাছে অর্ডার চাইতেই বিকাশ মেনু কার্ড উঠিয়ে দেখে বলে, 5 নম্বরে 3টে। ওয়েটার অর্ডার পেয়ে 5 মিনিটের মধ্যে নিয়ে আসছে বলে চলে যায়। শুভ বিকাশকে কাছে টেনে কানের কাছে বলে, তুই কাউকে কিছু জিজ্ঞাসা না করে ফট করে ফার্স্ট অর্ডার দিলি কেন? ভাই, আমি একটা ব্যাপক জিনিস অর্ডার দিয়েছি, ফিল্মে হিরোদের প্রায়ই ওটা খেতে দেখেছি। তাই নাকি? সেটা কি শুনি? আরে দাঁড়া না, আসুক, আসলেই দেখতে পাবি। বলতে বলতে ওয়েটার 3 কাপ কফি নিয়ে চলে আসে এবং 3 জনকে সার্ভ করে। কালো রঙের জল দেখে শুভ বলে ওঠে, তুই তুই রচা অর্ডার দিয়েছিস? উফ, তুই মূর্খই রয়ে গেলি। আরে পাগল, ওটা র চা নয়, ব্ল্যাক কফি, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তুই কি টিভিতে নিউজ দেখিস না নাকি? হ্যাঁ। এরপর ব্ল্যাক কফি খেতে যাবে এমন সময় হঠাৎ করে বিকাশ বলে, ও দাদা, দাদা। আরে করছিসটা কি? চিৎকার করছিস কেন? আরে এখানে কেউ দাদা বলে ডাকে না, ওয়েটার বল, ওয়েটার।
পাগল একটা, ওয়াটার কারুর নাম হয় নাকি? তুমি বলো মেঘা, জল কারুর নাম হয়? সত্যি শুভ, তোকে নিয়ে আর পারি না ভাই। মেঘা চুপচাপ তাদের কথা শুনছিল আর মুচকে মুচকে হাসছিল। বিকাশ আবার বলে, শুভ দেখ, 70 টাকার কালো কফি অর্ডার করলাম, একটা নোনতা বিস্কুটও দিল না। কেমন ফালতু সিস্টেম বলতো। দাঁড়া, আমি গিয়ে নোনতা বিস্কুট নিয়ে আসি। এই বলে বিকাশ টেবিল ছেড়ে উঠে অর্ডার সেকশনে চলে যায়। বেশ চিৎকার করেই বলে, ও দাদা, ও দাদা, আরে দাঁড়াও দাঁড়াও, ও দাদা, এই যে। এদিকে মেঘা বিকাশের এই বোকামি দেখে আর হাসি থামাতে পারে না, জোরে জোরে হাসতে থাকে। শুভ মাথায় হাত দিয়ে মনে মনে ভাবে, সালা এই বিকাশটার জন্য কোনো জায়গায় আমার আর মান সম্মান থাকবে না। দাদু ঠিক বলতো, বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না। মেঘাকে নর্মাল ফিল করানোর জন্য শুভ বলে, মেঘা, তুমি যেমনটা ভাবছো বিকাশ কিন্তু তেমনটা নয়। মানে জানি না যে ওর আজকে কি হয়েছে, এমন করছে কেন। শুভ আসলে এসব কথা বলে ব্যাপারটাকে একটু সামাল দেওয়ার চেষ্টা করছিল। ওদিকে বিকাশ ক্যাফের স্টাফদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। বিকাশের চিৎকার শুনে শুভ দৌড়ে যায়। আবার কি গন্ডগোল পাকালো কে জানে। সেখানে গিয়ে শুভ দেখে যে বিকাশ সবাইকে শাসাচ্ছে তাদের ক্যাফে নাকি বন্ধ করিয়ে দেবে বলে। শুভ তাড়াতাড়ি বলে, কি করে দেখি আবার। এই হয়েছেটা কি? দেখ, আমি এদের থেকে একটু নোনতা বিস্কুট চেয়েছিলাম, ওরা বলছে আমাকে সাপ খেতে। বাঙালি ক্যাফে হয়ে ওরা সাপ রান্না করে কীরকম? স্যার দেখুন তো, উনি নোনতা বিস্কুট চেয়েছিল, আমি তাই বলেছি আমাদের কাছে নোনতা বিস্কিট নেই, আপনি স্ন্যাক্সের আইটেমগুলো দেখতে পারেন। তো এই শুনে উনি আমার উপর রেগে যাচ্ছেন। আমি কি কিছু ভুল বলেছি স্যার? শুভ বিকাশকে টেনে টেবিলে নিয়ে আসে এবং অনেক কষ্টে তাকে চুপ করায়। ও আচ্ছা, এদিকে এদিকে। আরে পাগল, ওটাকে স্নেক্স নয় স্ন্যাক্স বলে, মানে কুকি ছাড় বিস্কিট বিস্কিট, বুঝলি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আগে বলবি তো, আমি তো কি না কি ভাবলাম। তুই আদেও আমার কোনো কথা শুনিস? সালা আমার সব মান সম্মান একেবারে, কি বলবো। তুই কি কিছু বলছিস শুভ? না, দয়া করে আপনি চাটা, সরি আপনার ব্ল্যাক কফিটা খান তো, গিলুন। এরপর বিকাশ ব্ল্যাক কফিটা মুখে দিতেই তার রাগ আরও চড়ে যায়। তেতো কফি, এটা কোনো কফি হলো? একটা কফি বানাতেও জানে না এরা। এর থেকে তো বিশুদার দোকানে অনেক ভালো কফি বানায়, সাথে নোনতা বিস্কুটও দেয়। আর এখানে দেখো, এত বড় ক্যাফে হওয়া সত্ত্বেও কফিতে তেঁতো করে রেখেছে। ইস, আরে একটু চিনি দিতে পারলো না? ব্ল্যাক তো কি হয়েছে, একটু সাদা চিনি দিলে কি কালো কফি একদম কালো থেকে সাদা হয়ে যেত নাকি? হ্যাঁ, এবার মনে হচ্ছে আমাকে ম্যানেজারের সাথে ডিরেক্ট কথা বলতে হবে। কোথায় এই ম্যানেজারটা, কোথায় শালা? বলে বিকাশ আবার চিৎকার করে ওঠে। শুভ আর মেঘা দুজন এরপর বিকাশকে মুখ চেপে ধরে ক্যাফের বাইরে নিয়ে চলে আসে। যদি আর 5 মিনিট বিকাশকে একা ছেড়ে দেওয়া হতো তাহলে 3 জনকে মার খেয়ে বাড়ি ফিরতে হতো আজ। এইসব ঘটনার পর লজ্জায় মাথা হেঁট করে মেঘাকে সেখান থেকে বাই বলে বিকাশকে নিয়ে চলে যায় শুভ। বিকাশ তখনও চিৎকার করছে, দেখে নেবো তোদেরকে। এই ঘটনার পর কোনো মেয়ে আর দ্বিতীয়বার এমন আজগুবি ছেলের সাথে দেখা তো দূরের কথা, কথা বলতেও চাইবে না। এটি স্বাভাবিক। সব জায়গায় যতবার কোনো ভালো কাজ করতে গেছে শুভ, ততবার এই বিকাশ সব পণ্ড করেছে। আজও একটা মেয়েকে ভালো লাগলো শুভর, কিন্তু বিকাশের জন্য সব ভেস্তে গেল। ভগবান কি আর তার জীবনে প্রেম লেখেনি? এইসব সারা রাত ভাবতে থাকে শুভ। কি মুখ নিয়ে দাঁড়াবে এরপর মেঘার সামনে? দাঁড়ালেও বা কি বলবে? এতক্ষণে হয়তো মেঘা তার বান্ধবীদের এইসব গল্প শুনিয়ে দিয়েছে, আর তারাও বেশ মজা নিচ্ছে বিকাশ আর শুভর কর্মকাণ্ড শুনে। এই নিয়ে ভেবে ভেবে শুভর পুরো রাতটা কেটে যায়। কিন্তু কথায় বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। পরের দিন কলেজে শুভ মেঘাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেও মেঘা একদম শুভর সামনে এসে দাঁড়ায়। শুভ লজ্জায় মেঘার দিকে মুখ তুলে তাকাতে পারছে না। শুভর এই অবস্থা দেখে মেঘা বলে ওঠে, কি হয়েছে বলো তো শুভদা? সেই সকাল থেকে তোমাকে খুঁজছি, এখন যেই তোমাকে দেখতে পেলাম সেই তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। আচ্ছা, আমি বুঝি এতটাই খারাপ যে আমার মুখের দিকেও তাকানো যায় না? কথাটা শুনে শুভ মুখটা উঠিয়ে বলে, আরে আরে কেশব, কি বলছো মেঘা? না না, মানে কালকের ঘটনাটার জন্য আমি সত্যি খুব দুঃখিত। ধুস, ওতে আমি কিছু মনে করিনি। আমার তো বেশ ভালোই লেগেছে। ফার্স্ট টাইম আমি মন খুলে এতটা হেসেছি।
জীবন যে এত সহজ আর মজাদার হয় সেটা তোমাদের সাথে না মিশলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না। উল্টে আমার তোমাদেরকে থ্যাঙ্কস জানানো উচিত আমার কালকের দিনটাকে এতটা মেমোরেবল করার জন্য। আর দেখো, এসে দেখছি তুমি মুখ নিচু করে বসে আছো। মেঘার মুখে এমন কথা শুভ একদমই আশা করেনি। মনে মনে ভাবতে থাকে, আজকে বুঝতে পারলাম মেঘার চেহারাটার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। জীবনসঙ্গী হিসেবে তো এমন একজনকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যেমন মিষ্টি চেহারা তেমন মিষ্টি ব্যবহার। মনে হচ্ছে এতদিন সিঙ্গেল ছিলাম শুধুমাত্র এই মিষ্টি মেয়েটার ভালোবাসা পাওয়ার জন্য। ভগবান, সেদিন তোমার দিকে অনেক প্রশ্ন তুলেছিলাম, প্রশ্ন মানে বিদ্ধ করে ছেড়েছিলাম। আজকে তুমি তার এইভাবে জবাব দিলে। তুমি সত্যি আমার জন্য উপযুক্ত মানুষ খুঁজে এনেছো। মেঘা আবার বলে, ও শুভদা, কি ভাবছো বলো তো এত? চলো ক্যান্টিনে আমার সাথে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলে শুভর হাত ধরে সোজা ক্যান্টিনে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে দেখে বিকাশ আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। বিকাশ শুভকে দেখে জড়িয়ে ধরে বলে, সরি ভাই, আমি কাল বুঝতে পারিনি। সরি রে ভাই, সরি। তুই প্লিজ আমার ওপর রেগে থাকিস না। কাল তোকে কতগুলো কল SMS করলাম, একটাও রিপ্লাই দিলি না। প্লিজ ভাই, তুই আর আমার ওপর রেগে থাকিস না অন্তত। শুভ বিকাশকে দূরে সরানোর চেষ্টা করে বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। কলেজ ক্যান্টিনে আছি, লোকে কি ভাববে বলতো? গিয়ে ভাববে কি? তারপর তারা তিনজন একই টেবিলে বসে সিঙ্গারা খেতে খেতে কালকের ব্যাপার নিয়ে চুটিয়ে আড্ডা দিতে থাকে। এরপর থেকে মেঘাও তার ক্লাসের বন্ধুদের সাথে কম, শুভ আর বিকাশের সাথে বেশি সময় কাটাতে থাকে। কখনো ক্যান্টিনে, কখনো বা কলেজ বাঙ্ক মেরে মুভি দেখতে যাওয়া, কখনো বা আবার নদীর পার বরাবর ঘুরতে যাওয়া। দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। এই 6 মাসে মেঘা, বিকাশ আর শুভর বন্ধুত্ব গভীর হয়ে গেছে। তারা একে অপরের সাথে এমনভাবে কথা বলে যেন কত ছোটবেলার বন্ধু। এমনি একটা দিন শুভর মোবাইলে একটা মেসেজ আসে, দেখো, আজ আমি আলু পোস্ত করেছি, তাই তোমাদের জন্য একটু টিফিনে প্যাক করে নিয়ে এসেছিলাম। বিকাশদাকে অলরেডি দিয়েছি, তুমিও খেও প্লিজ, নাহলে বিকাশদা একাই সব খেয়ে নেবে। মেয়েটা রান্নাও পারে খুব ভালো, যাই রান্না করে দিক আঙুল চেটে খেতে হয়। যতবারই রান্না করে শুভ আর বিকাশের জন্য পাঠিয়েছে ততবারই ওদের ভালো লেগেছে। ও রান্না খেয়ে তো শুভর প্রেমে আরও বেশি করে পড়ে গেছে। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি মন আর অপূর্ব রান্না, একদম ওয়াইফ মেটেরিয়াল। তাই এই রকম মেয়েকে শুভ একদমই হাতছাড়া করতে চায় না। কিন্তু ভয় একটাই, যদি না বলে দেয় তাহলে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। আর যদি আগেকার মতন কেস হয়, যা হবে হোক। শুভ মনস্থির করে ভেবে নেয় যে কাল সে দেখা করে তার মনের কথা বলে দেবে। তাই সে মেঘার SMS এর রিপ্লাই দেয়, হ্যাঁ খেয়ে নেব। এরপর একটু সাহস নিয়ে আরও একটা মেসেজ লেখে, লিখবো, হ্যাঁ লিখে ফেলি। আচ্ছা শোনো না, আমার কিছু কথা ছিল তোমার সাথে। না না না, তোমার সাথে। আমরা প্রায় যেখানে দেখা করি নদীর পাড়ে, সেখানে একবার কালকে আসবে? ওপার থেকে সাথে সাথে রিপ্লাই আসে, ওকে, কলেজ ছুটির পর তাহলে 5:30টার সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। ইয়েস, লিখে দিই। আচ্ছা ঠিক আছে, কি মজা। শুভ 5:30 নাগাদ নদীর ধারে গিয়ে দেখে মেঘা আগে থেকেই পৌঁছে গেছে, একটা বেঞ্চে বসে অপেক্ষা করছে। মেঘাকে দেখে সে যেন একটু ঘাবড়ে যায়। যদিও সচরাচর এমনটা হয় না, কিন্তু আজ তাকে মনের কথা বলতে হবে, তাই হয়তো এমনটা হচ্ছে। মেঘাকে দেখা মাত্র শুভর আগে থেকে আসা এত প্রস্তুতি যেন এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। সে কিছু বলতে না পেরে হঠাৎ বলল, কেমন আছো মেঘা? ভালো। আজ হঠাৎ এমন প্রশ্ন করছো যেন আমাদের অনেক দিন পর দেখা হচ্ছে। না না, এমনি এমনি মনে হলো আর কি। আজ তোমার শরীর ঠিক লাগছে না? না, এত ঠান্ডা বাতাসেও তুমি এমন ঘেমে যাচ্ছ কেন? না না, মানে তেমন কিছু নয়। শুভ মেঘার সামনে এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে সে কেমন করে ভালোবাসার প্রস্তাব জানাবে বুঝতে পারছিল না। সে কোনো মতেই চায় না মেঘাকে হারাতে, মেঘার বন্ধুত্ব থেকে বঞ্চিত হতে। অন্যদিকে তার মনে হচ্ছে পিয়ালির মতো লেট করে বললে সে যদি আবার চিরকালের জন্য মেঘাকে হারিয়ে ফেলে। শুভ এরপর দীর্ঘশ্বাস ফেলে মনে বেশ একটু জোর নিয়ে বলে ওঠে, মেঘা, আজকে না তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক লাইব্রেরির প্রথম দিনটা যেদিন দেখেছিলাম তোমায়। মেঘা, একটা কথা জানো, তোমার হাসিতে না একটা জাদু আছে।
কারণ আমি যতবারই তোমার এই মিষ্টি হাসিটা দেখি ততবারই যেন আমার সব টেনশন নিমেষের মধ্যে দূরে চলে যায়। এই সব সিরিয়াস কথা শোনার পর মেঘা নিষ্পলক দৃষ্টিতে শুধু শুভর দিকে তাকিয়ে আছে। সে যেন শুভর চোখে আজ আলাদা কিছু দেখতে পাচ্ছে। শুভ তার চোখে চোখ রেখে বলতে থাকে, মনে হয় তোমার এই হাসিটার দিকে চিরদিন এমনইভাবে তাকিয়ে থাকে, এই অমলিন হাসিটা থেকে যাক। আমি এই হাসিটা, বিশ্বাস করো মেঘা, তোমায় কথা দিচ্ছি, কখনো হারাতে দেব না। আমি তোমার এই হাসি, কষ্ট, দুঃখ সব কিছুর ভাগিদার হতে চাই মেঘা। আমি বলতে বলতেই বিকাশ এসে হাজির। শুভ আর মেঘা যে বেঞ্চটায় বসেছিল সেখানে গিয়ে ওদের মাঝখানে বসে যায়। হঠাৎ শুভ বিকাশকে দেখে চমকে চিৎকার করে বলে, তুই এখানে? আরে আমি তো তোকে গোটা কলেজে খুঁজলাম, তুই কোথাও ছিলিস না, আর ফোনও তুলছিলি না। তাই আমি মেঘাকে ফোন করতে, ওই বললো তোরা নদীর ধারে নাকি আছিস, তাই ওই ফট করে চলে এলাম। ভালো করিনি বল? আমাকে উদ্ধার করে দিয়েছ। হ্যাঁ, কিছু বললি? না, তোমাকে কিছু বলে কি হবে? বিকাশ ওর কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে, আজ নদীর ধারে হাওয়া কি সুন্দর দেখেছিস? তুই ভালো করেছিস, আজ নদীর ধারে এসছিস। শুধু একটা চা হলে ব্যাপারটা আরো জমে যেত। কি বলো মেঘা? হ্যাঁ, একদম। দাঁড়াও, আমি চা আনছি। বলে বিকাশ উঠে চলে যায়। পুরো পাগল একটা। যা বলেছ, সালা পুরো রাঁচির পাগলাগারদের মাল। একটা ভালো মুডে ছিলাম, পুরো নষ্ট করে দিল। তুমি কিছু বলছিলে শুভদা? এই, তুমি আমাকে দাদা ডাকাটা বন্ধ করবে? মেঘার মুখে দাদা ডাক শোনা শুভ একদম পছন্দ করে না। পছন্দ হবেই বা কেমন করে? যাকে মন দেওয়া হয় তার মুখে কি দাদা ডাক মানায়? ও মা, দাদাকে দাদা ডাকবো না তো কি ডাকবো? আরে আরে আমরা তো বন্ধু, দাদা ডাকতেই হবে। সেটা ঠিক কথা, বন্ধুত্বে কোনো ছোট বড় হয় না। তাও তুমি আমার সিনিয়র, এইটুকু রেসপেক্টও দিতেই পারি, তাই না? সে তো কলেজে আমি তোমার সিনিয়র, বাকি কোথাও তো নয়। তাই বলে বাকি জায়গায় তোমার দাদা দাদা বলে ডাকবে নাকি? সে তো আমার অভ্যাস। এইসব কথার মাঝখানে যখন শুভ আবার ভালো লাগার ব্যাপার নিয়ে বলতে যাবে, কোথা থেকে ঝড়ের মতন বিকাশ চলে এলো। এই গরম গর্বে বলতে না বলতেই হোঁচট খেয়ে গরম চাগুলো সব শুভর গায়ে ফেলে দিল। এদিকে শুভ গরম চায়ের ছ্যাঁকা খেয়ে আউ করছে আর বেজায় রেগে গেছে। আরে এটা কি করলি? গায়ে গরম চাটা ফেলে দিলি? তোকে কি বলি বলতো? ও জ্বলছে, সহ্য কর। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? একটা হাতে 3টে কাপ গরম চা ধরা যায় নাকি? হ্যাঁ, তাই তাড়াহুড়ো করতে গিয়ে মানে ওই হোঁচট খেয়ে তোর গায়ে মানে চাগুলো পুড়ে গেছে আর কি মানে। হ্যাঁ রে, চায়ের তো ডানা আছে, বল, উড়ে উড়ে এসে আমার গায়ে পড়েছে। কত বড় উদ্গান্ডু রে তুই একটা! সালা দাদু ঠিক বলতো। ওই সবসময় ওই ঢ্যামনা বুড়োর নাম নিবি না, ঠিক আছে? এই, মুখ সামলে কথা বল, আমার দাদু ঢ্যামনা? তা নয়তো কি? তোর দাদু যদি উল্টো পাল্টা কথা বলে তাহলে এমন বলবো না তো কি করব? পুজো করবো? জানিস তো, আমার দাদু ঠিক বলতো, বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না। সালা চিপকু মাল সব জায়গায় পদে পদে ঘুরছে আমার। আমি তো শত্রু, চিপকু, তাই তো? তাহলে ঠিক আছে, আমি তোর সাথে চিপকেই পড়ে থাকবো জোকের মতো। ছাড়তে চাইলেও ছাড়া যাবে না, দেখে নিস। হ্যাঁ, তা যাবি কেন? শয়তান একটা, আমার নতুন শার্টটা নষ্ট করে দিল। এই বলে শুভ ওয়াশরুমের দিকে চলে যায় নিজেকে পরিষ্কার করতে। ওয়াশরুম থেকে ক্লিন হয়ে এসে দেখে ওরা ওখানে নেই। অনেক খোঁজার পর দেখতে পেল নদীর সাইডে একটা পার্কে মেঘা আর বিকাশ বাচ্চাদের মতো কখনো দোলনা চড়ছে, কখনো মেরিগো রাউন্ডে ঘুরছে, আবার খিলখিলিয়ে হাসছে। দূর থেকে মেঘার এইসব নিষ্পাপ মিষ্টি হাসি দেখে শুভর জমে থাকা এত রাগ কোথায় যেন নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। সে শুধু দূর থেকে মেঘাকে দেখে যাচ্ছে, নিজের মনে মনে তাকে হাসতে দেখে নিজেও হেসে যাচ্ছে। মনে হয় এটাই আসল প্রেম, যেখানে নিজের সঙ্গীর খুশিতে খুশি হয়ে নিজের অন্তিমটুকু বিসর্জন দেওয়া যায়, তার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া যায়। এরপরে যতবারই শুভ প্ল্যান করে মেঘার সাথে দেখা করে, তার মনের কথা জানাবে ঠিক করে, ততবারই বিকাশ এসে তার সাজানো প্ল্যান মাটি করে দিয়েছে। এইভাবে দেখতে দেখতে কেটে গেল আরও 6 মাস। শুভর মনের কথা আর বলা হলো না। আজ কলেজের শেষ দিন, তাই শুভ ঠিক করেছে আজ সে যে কোনো প্রকারই মেঘাকে তার মনের কথা বলেই ছাড়বে। হঠাৎ শুভর মোবাইলে একটা মেসেজ আসে। তুমি কোথায়? আমি এখানে একা দাঁড়িয়ে আছি। মেসেজটা পেতেই শুভ ছুটে যায় মেঘার কাছে। মেঘাকে প্রতিবারের মতো আজও খুব সুন্দর লাগছে।
ওকে দেখেই শুভ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মেঘা শুভর এমন আচরণ দেখে কিছুই বুঝতে পারে না। এদিকে মেঘাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুভ বলে, মেঘা, মেঘা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেও না। আমি কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারবো না মেঘা। আমি আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শুভর এই কথা শুনে এবার মেঘাও জাপটে জড়িয়ে ধরে শুভকে। যেমন একটা লতা বড় কোনো গাছকে জাপটে ধরে, ঠিক তেমনি মেঘা শুভকে জড়িয়ে ধরে বলে, এই কথাটা বলতে তোমার এত টাইম লাগলো? আমি সেই কবে থেকে অপেক্ষা করে আছি তোমার মুখে এই শব্দটা শোনার জন্য। আমিও তোমাকে খুব ভালোবাসি শুভ, তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না। দুজন দুজনকে ধরে আই লাভ ইউ বলছে আর কেঁদে যাচ্ছে। সেই সময়ে হালকা হাওয়া বইছে আর পাখিরা তাদের চারপাশে ঘুরছে, যেন প্রকৃতিও তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার আনন্দে আনন্দিত। এমন সময় একটা আওয়াজ ভেসে আসে, শুভ, এই শুভ, এই কিরে, তোকে সবাই খুঁজছে আর তুই ক্যান্টিনে বসে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিস। আজ কলেজের শেষ দিন জানিস তো, তাও তুই এখানে একা একা বসে কি করছিস? হ্যাঁ চল, তোকে আলো, রাজু, সঞ্জীব সবাই খুঁজছে। দাদা, ও দাদা, এখানে 2 প্লেট সিঙ্গাড়া দিয়ে যাও তো। আজও বিকাশ ওদের এত সুন্দর স্বপ্ন ভেঙে দিল। উফ! শুভ প্রথমটা বেশ রেখে গেলেও একটু পরে হেসে বলে ওঠে, তুই আমাকে ডাকতে এসে এখানে বসে সিঙ্গারা খাচ্ছিস? আরে তুই তো জানিস আমার খিদে একদম সহ্য হয় না, তাই আগে একটু পেট পুজো করে নি, তারপর বাকি কাজ আর কি। সেটা বাদ দে, তুই এমনভাবে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিলিস কেন বলতো? মনে নতুন লাড্ডু ফুটেছে মনে হচ্ছে। মেয়েটাকে শুনি শুনি শুনি, বল না, বল বল বল, বল না বল না বল না। বিকাশের কথা শুনে শুভ একটু হেসে মেঘাকে প্রপোজ করার প্ল্যানটা বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ আর বলল না। সে ঠিক করলো আগে থেকে নয়, প্রপোজ করে একদম বিকাশকে সারপ্রাইজ দেবে। তখন বিকাশের মুখটা একদম দেখার মতনই হবে। সত্যি বলতে কি, শুভ বিকাশকে দেখে একটু জেলাস ফিল করে, কারণ বিকাশ কালো, দেখতে খারাপ, আনস্মার্ট হওয়া সত্ত্বেও বিকাশ আজ পর্যন্ত 3টে মেয়ের সাথে রিলেশনশিপে চলে গেছে। কিন্তু শুভ স্মার্ট, হ্যান্ডসাম, এমনকি বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একটা প্রেমও জুটল না তার কপালে। তাই সে আজ মেঘাকে প্রপোজ করে সব অপমানের বদলা নেবে। মেঘাকে প্রপোজ করে বিকাশকে জ্বালাবেও। এইসব কথা ভেবে আবার নিজের মনেই হেসে ওঠে শুভ। বিকাশ বলে, পাক্কা কিছু একটা তো হয়েছে। কি হয়েছে বল না, বল না। নাহলে যেখানে কলেজের লাস্ট দিন বলে সব বন্ধুরা কাঁদছে, তুই সেখানে এত হাসছিস কেন? এই কি হয়েছে বল না শুভ, বল না, বল না, বল না। আরে না, কিছু হয়নি। কি আবার হবে? কিছু হয়নি? তুই এমনি এমনি হাসছিস? সবাই কত কাঁদছে আর তুই হাসছিস? তোর কি একটু দুঃখ হচ্ছে না ভাই? আমরা সবাই একে অপরকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার তো ভেবেই কষ্ট হচ্ছে ভাই, তোকে ছেড়ে আমি থাকবো কেমন করে? তোকে ছেড়ে আমি থাকবো কেমন করে ভাই? এই বলে শুভকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শুভ দূরে সরিয়ে দিয়ে বলে, ওরে বাবা, আবার জামার আয়রনটা নষ্ট করে দিলি। আরে তোর বাড়ির সামনে তো আমার বাড়ি, ওভার অ্যাক্টিং দেখাস না। সালা দিন দিন কেমন একটা মেয়েরই হয়ে যাচ্ছিস রে। মেয়েদের ব্যাগ, মেয়েদের কিচেন, এগুলো কি নিয়ে ঘুরে বেড়াস বলতো? সালা মন্টিরা ডুপ্লিকেট কপি একটা। বিকাশ মাথা চুলকে হাসতে থাকে। শুভ মেঘাকে প্রপোজ করবে বলে আজ ভালো জামা কাপড় পরে এসেছিল, তাই সে ক্যান্টিনে বসে অপেক্ষা করছিল মেঘা কখন আসবে। কারণ ক্লাসে গেলে আবির আর পেনের কালিতে তার নতুন জামা নতুন থাকতো না। আয়রনটা বিগড়ে যেতে সে চেয়ার ছেড়ে রেগে উঠে চলে যেতে চাইলে বিকাশ বলে, এই আরে কোথায় যাচ্ছিস? সিঙ্গাড়া খাবি না? একটা কাজে যাচ্ছিলাম, পিছনে না ডাকলে হচ্ছিল না। কুত্তা, বল কি হয়েছে, বল কি হয়েছে? আমি সিঙ্গাড়া খাবো না বাবু, তুমি গেলো ওটা। এই বলে সে ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা চলে যায় কলেজের পাশে একটা পার্কে। আজ মেঘাকে সে ওই পার্কে একা দেখেছে। শুভ গিয়ে পৌঁছতেই দেখে প্রতিবারের মতন এইবারও মেঘা আগে থেকে পৌঁছে শুভর জন্য অপেক্ষা করছে। মেঘাকে আজ দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। পিঙ্ক শাড়িতে একদম পরীর মতন, চোখে ভরা কাজল, ফোলা ফোলা গাল, কিন্তু মুখে সেই মিষ্টি হাসিটা আজ নেই, যেটা দেখে শুভ সব থেকে বেশি খুশি হতো। শুভ মেঘার দিকে যত এগিয়ে যাচ্ছে ততই নার্ভাস ফিল করছে।
হার্টবিট এত বেড়ে গিয়েছিল যে পাশ থেকে কান পেতে শুনলে যে কেউ শুনতে পাবে। শুভকে দেখে মেঘা বলে ওঠে, এই সময় আমাকে এখানে কেন ডেকেছো শুভদা? শুভ এতটাই নার্ভাস ছিল যে তার মুখ থেকে কোনো কথা বেরোতেই চাইছিল না। সে আমতা আমতা করে বলে ওঠে, আমি 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 তোমাকে মানে আমি তোমাকে তুমি না মানে আসলে আমাকে তোমাকে খুব সুন্দর মেঘটা মানে তোমাকে খুব সুন্দর লাগছে মেঘা। এই শাড়িটা এটা আমার একজন স্পেশাল মানুষ আমাকে দিয়েছে। শুভ আরও একটু সাহস জুগিয়ে বলে, মেঘা, আজ আমাদের কলেজের শেষ দিন, আর এই 1 বছর তোমার সঙ্গে সময়গুলো কেমন করে কেটে গেল সত্যি বুঝতে পারিনি। তোমার সাথে কাটানো এই প্রতিটা মুহূর্ত আমার কাছে সত্যি স্পেশাল হয়ে থাকবে। সত্যি কথা বলতে তোমার সঙ্গে প্রথম দেখার অনুভূতিটা ঠিক কেমন সেটা না আমি বলে বোঝাতে পারবো না। শুধু তুমি কাছে এলেই মনে হয় ঘড়ির কাঁটা যেন ওখানেই থেমে যাক, চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে, আর হৃদয় নিজের মতো এক নতুন স্পন্দন খুঁজে নিয়েছে। সেই প্রতিটা স্পন্দনে শুধু তোমার নাম লেখা আছে মেঘা। আমি জানি এই 1 বছর তোমার সঙ্গে মিশতে মিশতে তুমি কখন আমার হৃদয়ের এতটা কাছে চলে এসেছো আমি জানি না মেঘা। আমি না তোমাকে হারাতে চাই না, আমি চাই চিরজীবন তুমি আমার হয়েই থাকো। আই লাভ ইউ মেঘা। কথাটা শুনে মেঘার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না শুভদা। শুভ যেন বিশ্বাস করতে পারছিল না। আরও একটা রিজেকশন? না না, এটা হতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। নিজেকে চিমটি কেটে দেখে, না এটা তো স্বপ্ন নয়, বাস্তব। বাস্তবে মেঘা তাকে না বলছে, কিন্তু কেন? শুভ জিজ্ঞাসু হয়ে বলে ওঠে, কিন্তু কিন্তু কেন? কোনো উত্তর দাও না মেঘা। মেঘা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। মেঘার এই নিস্তব্ধতা শুভ যেন সহ্য করতে পারছিল না। প্রত্যেকটা সেকেন্ড যেন কাঁটার মতো বিঁধছিল তার মনে। ও মেঘা, মেঘা চুপ করে থেকো না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবার আগে বলো। দেখো, আমার একটা বয়ফ্রেন্ড আছে। এটা শুনে শুভ দুপা পিছিয়ে যায়। এই কথাগুলো তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে টুকরো টুকরো করে ফেলছিল। হ্যাঁ, না না না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। ও মেঘা। শুভর এই পাগলামি দেখে মেঘা ভয় পেয়ে যায়, কারণ এর আগে শুভর এরকম রূপ সে কোনোদিন দেখেনি। আজ যে তার সামনে আছে সে শুভ নয়, সে একজন প্রেমিক যাকে ভাগ্য বারবার দুমড়ে মুচড়ে দিয়েছে। শুভ মেঘাকে 1 বছর ধরে চেনে। তাদের বন্ধুত্ব এত ভালো ছিল যে মেঘার জীবনে যদি এমন কেউ থাকতো তাহলে মেঘা অবশ্যই বলতো, কিন্তু কখনো তার হাবভাব দেখে তেমন কিছুই মনে হয়নি। তাহলে আজ মেঘা এমন কথা কেন বলছে সেটা তাকে জানতেই হবে। শুভ বেশ একটু চিৎকার করেই বলে ওঠে, ও মেঘা, শোনো না, কে মেঘা, কে সে? বলো না, আর চুপ করে থেকো না, বলো না। বিকাশ, আমি বিকাশকে ভালোবাসি। কি? বিকাশ মানে আমার বন্ধু বিকাশ? হ্যাঁ। শুভ যেন এটা মানতেই পারে না যে তার বন্ধু বিকাশ এই কাজ করবে। এমন সময় বিকাশ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তাকে দেখে মেঘা তার হাতটা জড়িয়ে ধরে, আর শুভ তাদের জড়ানো হাতের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমি বিকাশকে ভালোবাসি। এইসব দেখার পর শুভ নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে থাকে। শুভকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিকাশ তার কাছে গেলে শুভ চিৎকার করে ওঠে, এই একদম কাছে আসবি না, দূরে যাও বিকাশ না। এই তুই একদম এই কালুয়াটাকে ভালোবাসিস। ওই কালুয়াটার মধ্যে কি ছিল যেটা আমার মধ্যে নেই? বিকাশ আমার তোমার এখান থেকে। দেখো, আমার প্রথম দিন থেকে বিকাশকে খুব ভালো লাগতো। ওর সহজ সরল বিহেভিয়ার, ওর কেয়ারিং, ওর কথা বলার সব কিছু। তাই তুমি যখন আমার সঙ্গে দেখা করতে চাইতে তখন আমি বিকাশকে ফোন করে ডেকে নিতাম, কারণ ওর সঙ্গে থাকলে আমি কোনো দিন স্যাড ফিল করি না। ও যে কোনো উপায়ে আমাকে হাসানোর চেষ্টা করে। তাই তো ওকে আমি নিজের অজান্তে কখন ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। আরে নিজেকে দেখো আয়নায়, আর বিকাশকে দেখো, ঠিক মনে হবে যেন জেব্রা ক্রসিং। আরে 18টা সাবজেক্ট ব্যাকে আছে ওর, আগামী 10 বছরও পাস করতে পারবে না। কি করছো তুমি? যখন বিয়ে করবে তখন ও কলেজ ছেড়ে বেরোবে, এরম করো না, তোমাদের একদম মানাবে না, বিশ্বাস করো। তুমি যাই বলো, যার মন পরিষ্কার
তার গায়ের রং কালো হলেও কোনো দোষ নেই। আর ও আমাকে বলেছে আমার 3rd ইয়ার কমপ্লিট হতে হতে ও সব ব্যাক ক্লিয়ার করে ফেলবে, আর তারপর আমরা বিয়ে করে নেব। বিয়ের কথা শুনে শুভ এবার চমকে যায়। হ্যাঁ, তোমরা বিয়ের কথাও ভেবে নিয়েছো? এবারও শুভ ধীরে ধীরে সব বুঝতে পারে কেন মেঘা বারবার রান্না করে আনত। কারণ বিকাশ খেতে ভালোবাসত বলে। মেঘাকে দেওয়া গিফটগুলো বিকাশের কাছে কেমন করে যেত সেটাও পরিষ্কার হয় ওর কাছে। আর শুভ এই সব কোনো কিছুই টের পায়নি, বলে ওঠে, দাদু ঠিক বলতো, লাইফে বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না শালা। শুভ চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। যেখানে পুরো কলেজ লাস্ট দিনের সেলিব্রেশনের পার্টি করছিল, সেখানে শুভ এত ভিড়ের মাঝে কেমন যেন নিঃসঙ্গ অনুভব করছিল। এই দুনিয়াতে বিশ্বাস করার মতো আর কেউ নেই। সব কিছু যেন তার কাছে মিথ্যে বলে মনে হতে লাগলো। এই সব কিছু ভাবতে ভাবতে বাড়ির পথে পা বাড়ালো শুভ। কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছতেই তুমুল ঝগড়া বাঁধল বাবার সাথে। শুভর বাবা বলে ওঠে, দেখ, আমি তোকে কিন্তু আগে অনেকবার বলেছি যে তোর পেছনে আর একটা টাকাও আমি খরচা করতে পারবো না। এমনিতে তোকে কলেজে পড়িয়ে আমার অনেক টাকা নষ্ট হয়েছে। দুবেলা দুমুঠো খেতে পারছিস, এটাই অনেক। কলেজে পড়ে যেন বড় চাকরি করবে। এই শোন, যে টাকাটা এতদিন তোর পেছনে ধ্বংস হয়েছে তার ভর্তুকি তুই দিবি। কালকে সকাল থেকে আমার সঙ্গে দোকানে যাবি, হতভাগা। শুভর বাবা প্রবীণ দাস অত্যন্ত কৃপণ প্রকৃতির মানুষ। তার কিপটেমির চর্চা গোটা পাড়াতে। সেখানে শুভ তার বাবার কাছে 1 লাখ টাকা চেয়ে বসে আছে। এ তো মরুভূমিতে পুকুর খোঁজার মতো। আমি তো কতবার বলেছি আমি লেখক হতে চাই, তার জন্য আমাকে শহরে গিয়ে থাকতে হবে। আর তার জন্য কি লাগবে? টাকা। তাই আমায় টাকা দাও। এটা কি মগের মুলুক পেয়েছো? হ্যাঁ, তুমি চাইলেই আমায় টাকা দিতে হবে। এই 10 টাকাটা আছে, নিয়ে যা এখন। এই বলে শুভর বাবা পকেট থেকে 10 টাকার একটা নোট বার করে শুভর দিকে বাড়িয়ে দেয়। শুভর মা পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, তুমি থামো দেখি, ছেলেটা রোদ থেকে এই এসেছে আর তুমি ওর সাথে ঝগড়া করছো। শুভ, বাবা আয় তো, তোকে খাবারটা বেড়ে দিচ্ছি, দুটো খেয়ে নে তো বাবা। তাহলে টাকাটা তুমি দেবে না, তাই তো? বাবার মুখ থেকে কোনো উত্তর না পেয়ে শুভ ঘর ছেড়ে বেরিয়ে যায়। শুভর মা চিৎকার করে বলতে থাকে, ভাত বেড়েছি বাবা, খেতে আয়, খেয়ে যা। শুভ কারোর কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা বেরিয়ে যায়। দিলে তো ছেলেটাকে রাগিয়ে, আমার ছেলেটা না খেয়ে যে কোথায় চলে গেল। এই বাপ ছেলেকে নিয়ে আর পারি না, যত জ্বালা হয়েছে আমার। যাক যাক, যাবে আর কোথায়? পেটে টানটা পড়ুক, ঠিক এখানে চলে আসবে সুরসুর করে। শুভ ঘর থেকে বেরিয়ে গ্রামের পুরনো মনসা মন্দিরের পাশে বটগাছটার নিচে এসে বসল। মন যখন খারাপ হয় শুভ প্রায় এখানে বসে থাকে। তাই আজও শুভ একা বসে মনে মনে ভাগ্যকে দোষ দিচ্ছে। সালা, আমি কি এতটাই অপয়া? ভাগ্যে না ভালোবাসা জুটলো, না জুটলো বন্ধুত্ব, আর না ঘরের লোক বুঝলো। সালা সত্যি সব জায়গায় ভাল লাগে না আমার আর। এমন সময় একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। কিরে, এই ভদ্রপুরে এখানে একা একা বসে কি করছিস লাকি গাই? শুভ তার কথা শুনেও যেন না শোনার ভান করে বসে থাকে। মেয়েটা পাশে এসে বসে পড়ে। ইনি হচ্ছেন মধুমিতা দাস, শুভর বাড়ির পাশে এর বাড়ি। সম্পর্কে দিদি হলেও বয়সের বেশি পার্থক্য না থাকায় শুভ তাকে কোনোদিন দিদি বলে ডাকে না, বন্ধুর মতোই মনে করে। কিরে, চুপ করে বসে আছিস কেন? কিছু বলছিস না যে? কিছু কি হয়েছে? ভগবান আমার সঙ্গে এটা ঠিক করেনি। ভগবান ঠিক করেনি? কি ঠিক করেনি? কি করেছে আবার? আমাকে ভুল অ্যাড্রেসে ডেলিভারি করে দিয়েছে, ওই প্রবীণ দাসের বাড়িতে। বিশ্বের 1 নম্বরে কঞ্জুস মাল একটা। এটা শুনে মধুমিতা আর হাসি আটকাতে পারে না। তারপর বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে একটু ধমকে সুরেই বলে, আই, নিজের বাবাকে কেউ এরকম বলে পাগল? কি করব বল, ভাগ্য খারাপ থাকলে সবারই হয় এরকম। না কপালে ভালোবাসা জুটলো, না ঘর জুটলো, তাহলে দুটোই বেকার। আচ্ছা, তোকে কে বলেছে যে তোর ভাগ্য খারাপ? তুই তো সব থেকে লাকি, তাই তো আমি তোকে লাকি গাই বলে ডাকি। জানিস, যেসব মানুষের নাকের ডান পাশে তিল থাকে তারা খুব লাকি হয়। আর তোকে কে বলেছে তোকে কেউ ভালোবাসে না? তোকে তো আমরা সবাই খুব ভালোবাসি। হ্যাঁ, হেই, আমরা মানে? তুইও আমাকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি তো। এটা শোনা মাত্র শুভর প্রেমকাতর মনে যেন আবার প্রেমের উদ্ভব ঘটল।
সে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, তাই জন্য আমার ভাগ্যে এতদিন প্রেম জোটেনি, কারণ মনে মনে আমাকে মধু দিয়ে ভালোবাসতো। এই থরি কিসের মধু? মধু শুধু শুধু আমার থেকে বয়সে বড় বলে লোক লজ্জার ভয় এতদিন কিছু বলেনি না? আর আমিও কেমন পাগল ছেলে, এমন একটা হিরে ফেলে বাইরে নাকি সোনা খুঁজছিলাম। তুই সমাজের ভয় বলতে পারিস, কিন্তু কি হয়েছে? আমি সমাজকে থোড়াই ডরাই। আমি স্বীকৃতি দেবো আমাদের ভালোবাসাকে। মধু একটু শুভকে ধাক্কা দিয়ে বলে, কে রে, আবার চুপ হয়ে গেলি যে? মধু চোখের দিকে তাকাতেই হঠাৎ হাবভাব চেঞ্জ হয়ে গেল শুভ। সে যেন কোনো ফিল্মের হিরোদের মতোই মধুর হাতে হাত রেখে বলে, তুই একদম চিন্তা করিস না মধু, এতদিন লোক লজ্জার ভয়ে যে কথা লুকিয়ে রেখেছিলি, আজ থেকে আর লুকানোর দরকার নেই। আমাদের সম্পর্ক এ নিষ্ঠুর সমাজ মেনে না নিলেও আমি তোর পাশে আছি আর সব সময় থাকবো মধু। এই কথা বলে শুভ মধুকে জড়িয়ে ধরতে গেলে মধু সপাটে শুভর গালে একটা চড় মারে। তুই কি পাগল হয়ে গেছিস? কি সব আবল তাবল বলছিস? সমাজ সম্পর্ক কি মেনে নেবে না? এই তো একটু আগে আমাকে বললি তুই আমাকে ভালোবাসিস, পারছিস কেন? আরে ওটা তো একটা কথার কথা। কি জানিস তো, আমার মনে হয় কাকু তোকে ঘর থেকে বের করে একদমই ঠিক করেনি। তোকে পাগলা গারদে ভর্তি করে দেওয়া উচিত ছিল, ছোট লোক একটা। এই বলে মধু সেখান থেকে হাতে পুজোর থালা নিয়ে উঠে চলে যায়। শুভ সেখানে নিজের গালে হাত দিয়ে বসে থাকে। পরের দিন সকালে শুভর বাড়িতে একটা চিৎকারের শব্দে পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে। শুভর বাবা অনবরত চিৎকার করতে থাকে, এই চোর, চোর পড়েছে, চোর! ও মালতী কোথায়? সর্বনাশ হয়ে গেছে গো, পুলিশে ফোন করো, চোর পড়েছে। শুভর মা মালতী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার ভয় ভয় বলে, শুভ তো ঘরে নেই। এটা শোনার পর আর কারো বুঝতে বাকি রইল না যে এই কাজ আর কারণ নয়, বরং তাদের গুণধর ছেলের। শেষে নিজের ঘরে ডাকাতি করে পালালো। এদিকে শুভ কাঁধে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চোখে চশমা পরে একদম হিরোর মতন কলকাতা শহরে পদার্পণ করে। কলকাতার জাঁকজমক দেখে শুভর যেন চোখ ধাঁধিয়ে যায়। সে এর আগে কোনোদিন কলকাতায় আসেনি, শুধু নাম শুনেছে। তাই ফোন বের করে একটা কল লাগিয়ে বলে ওঠে, হ্যালো হ্যালো বন্ধু, গেস কর কোথায় আছি আমি? আরে শুভ যে, অনেক দিন পর। হ্যাঁ ভাই, কলকাতায় পৌঁছে গেছি। এবার তোর অ্যাড্রেসটা বল। কি, তুই কলকাতাতে? আমাকে একবারও ফোন করে জানাবি না? আসলে আজই আমি গ্রামের বাড়িতে এসেছি। ঠাকুমার খুব শরীরটা খারাপ, বুঝলি, তাই কিছুদিন হয়তো আমি এখানেই থাকবো। এটা শুনে শুভর মাথায় যেন বাজ পড়ে। শুভ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এবার কি হবে? আরে ওসব নিয়ে তুই একদম টেনশন করিস না। কলকাতাতে সস্তায় অনেক হোটেল আছে, সেখানে কিছুদিন থেকে যা। তারপর ঠাকুমাকে ডক্টর দেখিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরছি। হ্যালো হ্যালো, সালা ফোনটাও এখন খারাপ হওয়ার ছিল, ভালো লাগে না। একটা নতুন ফোনও কিনতে হবে, বাবাও তো দেবে। অচেনা শহরে প্রথমবার একা এসেছে। চেনা জানা একটা বন্ধু ছিল, সে এখন শহরে নেই, ফোনটাও খারাপ হয়ে গেছে। সে এই অবস্থাতে অচেনা শহরে কোথায় যাবে, কি করবে, এইসব কথা ভাবতে ভাবতে শুভর হঠাৎ মনে পড়ে যায় তার কাছে তো ব্যাগ ভর্তি টাকা আছে, তাহলে টেনশন কিসের। তারপর সে বন্ধুর কথা মতন হোটেলের খোঁজ করতে থাকে। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে একটাও হোটেলে কোনো রুম ফাঁকা সে পায়নি। চরম রোদে উত্তপ্ত শহরে সে ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে বসে পড়ে। আর গাছের নিচে বসে বসে এই শহর আর তার ভাগ্যকে দুষতে থাকে। এবার কি করব? বাবা, কি শহর রে ভাই! এত বড় শহরে একটা হোটেলে রুম ফাঁকা নেই। সেই সকাল থেকে ঘুরছে, উফ, আমারই পোড়া কপাল। এই বলে শুভ আকাশের দিকে তাকাতেই তার চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা আছে হোটেল তাজ। শুভ তার চারপাশে ঘুরছে এতক্ষণ, কিন্তু বুঝতেই পারেনি যে এত বড় বিল্ডিং যার ছাদ আকাশ ছুঁয়ে যাচ্ছে সেটা একটা হোটেল। বুঝবেই বা কী করে, এর আগে তো এত বড় বিল্ডিং দেখেনি। শুভ কোনো কিছু না ভেবে হোটেলের ভেতরে ঢুকে গেল। হোটেলের ভেতরে ঢুকতেই প্রায় হাঁ হয়ে গেল বলা যায়। এটা কি কোনো হোটেল নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর সুন্দর আলো, ঘরের ভিতরে ঝর্ণা, তাতে আবার মাছও ছাড়া আছে, ঠিক তাদের গ্রামের পুকুরের মতন। শুধু একটাই পার্থক্য, তাদের পুকুরের জল ঘোলাটে
আর এখানকার জল একদম পরিষ্কার। কি ঘরের ভেতরে গাছ লাগিয়েছে, ঘরের ভেতরে ঠেলা গাড়িও চলছে। এইগুলো তো তাদের গ্রামের রাস্তাঘাটে দেখতে পেত। এই সব দেখতে দেখতে শুভ রিসেপশনের কাছে চলে আসে। রিসেপশনে পৌঁছতেই একটা মেয়ে বলে ওঠে, ওয়েলকাম টু হোটেল তাজ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? মেয়েটির গলার আওয়াজে যেন শুভর ধ্যান ভাঙে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা রুম লাগবে। মেয়েটি সঙ্গে সঙ্গে তার সামনে রাখা সিস্টেম দেখে বলে, কংগ্র্যাচুলেশন স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। আর এটা আমাদের লাস্ট রুম ছিল যেটা আপনি বুক করেছেন, তাই আপনি পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে একটা সেমি লাক্সারি রুম, তাও মাত্র 12,999-এ, মানে 12,999-এ। তাতে ফুড, সুইমিং অ্যান্ড গেম জোন ফেসিলিটিও অ্যাভেলেবেল থাকবে। তো আপনি কার্ডে পে করবেন নাকি ক্যাশে স্যার? টাকার অ্যামাউন্ট শুনে শুভর মাথায় তো বাজ পড়ার জোগাড়। তার বাবা এই টাকাতে 1 মাস কি 2 মাস সংসার ভালো মতো চালিয়ে নেবে, আর এরা একদিনের জন্য এত টাকা চার্জ করছে। এইসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, এক্সকিউজ মি, I want a room. It's very urgent. Can you please do the process quickly? একটা কার্ড বাড়ি দিয়ে মেয়েটা বলে, Sorry ma'am, there was only one room left and that was booked already. I'm really sorry ma'am, but I cannot do anything for you. ওকে, নো চাপ, আপনি রুমটা ওদেরকে দিয়ে দিন। নিজেকে কুল সাজানোর জন্য শুভ আরও বলে ওঠে, অ্যাকচুয়ালি আমি সেমি লাক্সারি রুমে ঠিক অ্যাডজাস্ট করতে পারবো না, সরি। আমার মনে হয় আপনাদের হোটেলের লাক্সারি রুমের ক্যাপাসিটিটা বোধহয় একটু বাড়ানো উচিত। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার বান্ধবী শুধু শুভর দিকে তাকিয়ে আছে। মেয়েটার বান্ধবী বলে ওঠে, এই মীরা, মনে হচ্ছে এ কোনো বড় বিজনেসম্যানের ছেলে, না হলে তাজ হোটেলের মতো হোটেলকে কেউ চিপ বলতে পারে? চল না মীরা, আমরা এর সাথে ফ্রেন্ডশিপ করি। তুই একটু চুপচাপ থাকবি প্লিজ। তারপর শুভর দিকে তাকিয়ে বলে, হ্যালো, আমি মীরা, আর ও আমার ফ্রেন্ড নেহা। অ্যাকচুয়ালি আমাদের খুব আর্জেন্ট দরকার ছিল, এই হেল্পটা করার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এই বলে হাতটা বাড়িয়ে দেয়। শুভ ভদ্রতার খাতিরে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, বলে, ইউ মোস্ট ওয়েলকাম, বলে সেখান থেকে বেরিয়ে যায়। শুভ বাইরে বেরিয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। ভাগ্যিস মেয়েগুলো ঠিক টাইমে চলে এসেছিল, না হলে আজ পকেট খালি হতে বেশি টাইম লাগতো না। আর কি নরম হাত মেয়েটার, সুন্দর দেখতে, একদম মেম সাহেবের মতন। পাশে থাকা একটা ফুটপাতের দোকানে কিছু খাবার খেয়ে শুভ আবার ঘুরে ফিরে সেই গাছতলাতেই ফিরে আসে। বলে ওঠে, আপাতত বিশ্রাম নেওয়ার জন্য এই গাছটাই বোধহয় ঠিক আছে। বিশ্রাম নিতে নিতে কখন যে শুভ ঘুমিয়ে পড়ে নিজেও টের পায়নি। যখন ঘুম ভাঙল, দেখল একটা বাচ্চা মেয়ে কাঁদছে। শুভ মেয়েটার কান্না শুনে চটপট উঠে পড়ে চোখ খুলে দেখে একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে তার কাছে এসে কাঁদছে, গায়ে নোংরা ফাটা কাপড়। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বাচ্চা মেয়েটা আর কিছু না বলে শুভর হাত ধরে একটা ভিড়ের দিকে নিয়ে যায়। শুভ ভিড় কাটিয়ে ভিতরে ঢুকতেই দেখে একজন মহিলা মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দাঁড়িয়ে থাকা সব মানুষরা দূর থেকে শুধু দেখেই যাচ্ছে বা কেউ ফটো তুলছে। শুভ এই অবস্থা দেখে পকেট থেকে রুমাল বার করে মহিলাটির মাথায় বেঁধে দেয় যাতে ব্লিডিংটা কম হয়। বলতে থাকে, আস্তে আস্তে, আরে আপনারা কেউ একটু ধরুন না, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। পাশ থেকে একজন বলে ওঠে, আরে আরে করছেন কি? আরে পুলিশ কেস, হাত দেবেন না, একটা গাড়ি এসে মেরে দিয়ে চলে গেছে। এই তো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছি, যারা এটাকে চেনে তারা ঠিক চলে আসবে। আরে এইসব মেয়েরা আবর্জনার মতো, যত পরিষ্কার হয় তত ভালো। আরে ঠিক করে এদিকে। আরে কি আবল তাবল বলছেন বলুন তো? কেউ তো একটা অ্যাম্বুলেন্সকে কল করবেন নাকি? একটা গাড়ির ব্যবস্থা করুন। সবাই নীরব দর্শকের মতো সেখানে দাঁড়িয়ে থাকে, কেউ হেল্প করার জন্য এগিয়ে আসে না। শুভ ওর ফোনটা বার করে অ্যাম্বুলেন্সে ফোন করতে গিয়ে দেখে যে ওর ফোনটা অনেক আগেই খারাপ হয়ে পড়ে আছে। পাশ থেকে বাচ্চা মেয়েটা তার মায়ের ফোনটা শুভর দিকে বাড়িয়ে দেয়। শুভ সঙ্গে সঙ্গে একজনের থেকে জিজ্ঞেস করে হাসপাতালের নাম্বারে কল করে। কাছেই হাসপাতাল, তাই অ্যাম্বুলেন্স চলে আসে তাড়াতাড়ি। শুভ নিজে গিয়ে সেই মহিলাকে হাসপাতালে ভর্তি করে দেয়। শুভ ডাক্তারের কেবিনে ঢুকে দেখে সেই মেয়েটা যাকে আজ সকালে তাজ হোটেলে দেখেছিল।
মেয়েটাকে দেখে শুভর মনে যেন খুশির একটা ঝলক বয়ে যায়। কি অপরূপ সৌন্দর্য! হোটেলে চশমা টুপির আড়ালে এতটা খেয়াল করেনি, কিন্তু এখন তার চোখের চাহনিতে যেন গভীর মায়াজাল বিছিয়ে রেখেছে। আজ পর্যন্ত যেসব মেয়েকে সে সুন্দর বলে ভেবেছিল, তাদের সৌন্দর্য এই মেয়েটির সামনে ম্লান হয়ে যাবে এক নিমেষের মধ্যে। তার চোখের গভীরতা, ঠোঁটের নমনীয়তা আর সেই মোহিনী হাসি, সবকিছু যেন স্বয়ং সৃষ্টিকর্তার নিজের হাতে গড়া এক অপূর্ব শিল্পকর্মের প্রতীক। মেয়েটির সৌন্দর্যের প্রত্যেকটি কণায় তিনি নিজে যেন তার কারিগরির নিদর্শন রেখেছেন। সেই মোহিনী রূপের সামনে শুভ এক মুহূর্তের জন্য থমকে যায়, চাইলেও যেন চোখের সেই মায়াজাল ভেদ করে বেরিয়ে আসতে পারছে না। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো। মীরা বেশ কয়েকবার ডাকলেও শুভ এখনো তার মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে। এবার একটু জোরে ডাক দেয় মীরা। হ্যালো মিস্টার শুভ, হাই। মীরার আওয়াজ শুনে শুভ যেন বাস্তব জগতে ফিরে আসে। মীরা জিজ্ঞেস করে, পেশেন্ট আপনার কে হয়? কেউ না, ওনাকে রাস্তার ধারে এরকম অবস্থায় দেখতে পেয়ে আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসেছি। কথাটা শুনে মীরা একটু বিস্মিত হয়, মনে মনে ভাবে, এই স্বার্থপর দুনিয়াতেও এমন ভালো মানুষ আছে। এরপর ডক্টর মীরা আবার বলে, আপনি একদম ঠিক টাইমে নিয়ে এসেছেন। এর থেকে বেশি দেরি হলে পেশেন্টের বেশি কিছু হয়ে যেতে পারত। ইনফ্যাক্ট ইনজুরি একটু ডিপ হওয়ার কারণে আমাদের কিন্তু একটা সার্জারি করতে হতে পারে ইমিডিয়েটলি। আপনার একটা সই লাগবে। শুভ কোনো কিছু না ভেবে সই করে দিল। ডক্টর মীরা প্রেসক্রিপশনে কিছু লিখে দিয়ে বলে, আচ্ছা, এটা গিয়ে রিসেপশনে জমা দিলে ওরা আপনাকে ফুল প্রসেস বুঝিয়ে দেবে, ঠিক আছে? এরপর শুভ রিসেপশনে চলে আসে এবং রিসেপশনের সামনে বসে থাকা বাচ্চা মেয়েটা শুভকে দেখে ওর কাছে আসে। শুভ প্রেসক্রিপশনটা জমা দিতেই রিসেপশনিস্ট বলে, আপনি কাউন্টারে গিয়ে তাড়াতাড়ি 1 লাখ টাকা জমা করুন। আমরা যত দ্রুত সম্ভব ওটির ব্যবস্থা করছি। হোয়াট? 1 লাখ? 1 লাখ আমি কোত্থেকে পাবো? যে অ্যাক্সিডেন্ট করেছে সে দেবে, আমি টাকা কোথায় পাবো? এমনিতে পেশেন্ট ভর্তি করাতে অলরেডি আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আরে অ্যাডমিশনের নামে প্রথমেই তো আপনারা পেশেন্টকে লুটে নিচ্ছেন, তারপর ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে আরও 1 লাখ টাকা চাই। এরপর ট্রিটমেন্টের পরে আরও কত টাকা চাইবেন? আপনারা তো সরাসরি দিন দুপুরে ডাকাতি করতে বসে আছেন। এর নাম গভর্নমেন্ট হসপিটাল? সালা সবাই চোর আপনারা। আরে কথাটা শুনুন একবার, এটা হসপিটাল। আপনি প্লিজ এভাবে এখানে চিৎকার করে কথা বলবেন না। আর আমরা আপনাদের জন্য মিনিমাম চার্জটাই রেখেছি। এটা পে না করলে আমরা আমাদের নেক্সট প্রসেসটা কমপ্লিট করতে পারবো না। এই বলে রিসেপশনিস্ট অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই শুভকে শান্ত করা যায় না। ফার্স্টে মাঝ রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেল, তাকে আপনাদের পুলিশ ধরতেও পারলো না। আমি চেষ্টা করে পেশেন্টকে ভর্তি করলাম, এবার আপনারা আমার কাছে টাকা চাইছেন। দেখুন, আমি আগে থেকেই বলে দিচ্ছি আমার কাছে কোনো টাকা নেই। আর ভারতীয় নাগরিক হিসাবে আমার কর্তব্য ছিল একজন দুস্থ মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়া। আই হ্যাভ ডান দ্যাট, আমি সেটা করেছি। এরপরে আপনারা বুঝে নিন। এত সব ঝগড়ার মাঝে সেই বাচ্চা মেয়েটা শুভর কাছেই চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। শুভর ব্যাগটা একটু ছিঁড়ে যাওয়ায় প্লাস্টিকে মোড়া টাকার বান্ডিলটা একটু বেরিয়েছিল। হয়তো এত দৌড়ঝাঁপে টাকার ব্যাগ কখন ফেটে গেছে টের পায়নি শুভ। হঠাৎ টাকার বান্ডিলটা দেখতে পেয়ে বাচ্চা মেয়েটা শুভর ব্যাগ থেকে সেটা বের করে নিয়ে খুশিতে বলতে থাকে, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে। এই কথা শুনে শুভ পিছন ঘুরে তাকালো, দেখতে পেল তারই ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে বাচ্চা মেয়েটা খুশিতে নাচছে। এটা দেখে শুভ চিলের মতো বাচ্চা মেয়েটার হাত থেকে টাকার বান্ডিলটা ছিনিয়ে নেয়। সাথে সাথে বাচ্চা মেয়েটা প্রবল চিৎকার করে কাঁদতে শুরু করে। এদিকে বাচ্চা মেয়েটার কান্না শুনে আশেপাশে সব লোকজন শুভ আর বাচ্চা মেয়েটাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন লোক আরেকজন লোককে জিজ্ঞাসা করে, আরে দাদা, কি হয়েছে বলুন তো? বাচ্চাটা এরকম কাঁদছে কেন? আরে রোড অ্যাক্সিডেন্টার কেসটায় যে মহিলার মাথায় চোট পেয়েছে তার অপারেশনের জন্য টাকা লাগবে, কিন্তু ছেলেটার কাছে টাকা থাকা সত্ত্বেও দিতে রাজি হচ্ছে না। সেই নিয়ে তো রিসেপশনে এসে ঝগড়াঝাটি করছিল। কি দিনকাল পড়লো বলুন তো? মা মৃত্যুশয্যায় লড়ছে আর ছেলে এখানে টাকা দেবে না বলে লড়ছে। ঘোর কলি, বুঝলেন দাদা? এই শুনে পাশ থেকে একজন মহিলা বলে ওঠে, কি নির্দয়ী ছেলে রে বাবা, বাপের জন্মে এরকম কুলাঙ্গার ছেলে দেখিনি। তাদের মুখ থেকে এইসব কথা শুনে শুভর বিস্ময়ে শেষ থাকে না। কোথায় অজানা অচেনা মহিলাকে বাঁচানোর জন্য তাকেই সবাই ধন্যবাদ জানাবে, তা না করে সবাই মিলে ওকেই খারাপ কথা শোনাচ্ছে। এই শহরের মানুষগুলো কি এইরকমই বেয়াদব হয়? শুভ বেজায় চটে গিয়ে ভিড়ের উদ্দেশ্যে বলে ওঠে, এই দেখুন, যে বিষয় জানেন না সে বিষয়ে নাক গলাতে আসবেন না।
আপনি নিজের চরকায় তেল দিন গিয়ে যান। দেখো দেখো, পুচকে ছোড়ার কথাবার্তা ছিঁড়ি দেখো, একেবারে জঘন্য। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটুকুও জানে না। আজকালকার জেনারেশন দিদি, একে তো ভুল করবে, আবার বলতে গেলে উল্টে জবাবও দেবে। এই সবাই ফোন বের করো তো, এই ছেলেটার ভিডিও করো, সবাই দেখুক। এদের তো পুলিশে দেওয়া উচিত। না না, আরে এদের উত্তম মধ্যম দেওয়া উচিত, তাহলেই লাইনে চলে আসবে। তো বেরে হাত লাগিয়ে দেখ না, তোর হাত না ভেঙে দিয়েছি যদি। এটা শুনে সব মোবাইল প্রেমী মানুষেরা তাদের মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং চালু করে দেয়। শুভ বুঝতে পারে না তার সাথে এগুলো হচ্ছেটা কি। এর মধ্যে একজন লোক সাংবাদিকের মতন বলে ওঠে, ইতিমধ্যে কলকাতার সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর খবর উঠে এলো। ক্যামেরাতে দেখতে পাওয়া ছেলেটা হাতে একগোছা টাকা ধরে থাকা সত্ত্বেও মায়ের চিকিৎসার জন্য 1 টাকা দিতে পারবে না বলে দাবি করে। সঙ্গে থাকা ছোট বোনের ওপর শারীরিক অত্যাচারও চালায়। যে মা পেটে 9 মাস গর্ভে ধারণ করেছে, সেই মায়ের জন্য আজ সেই নিষ্ঠুর ছেলে 1 টাকা খরচ করতে রাজি নয়। এটাই কি আজকের যুব সমাজ? এইরকম হট্টগোল দেখে ডক্টর মীরা কেবিন থেকে বেরিয়ে আসে রিসেপশনের কাছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মীরা শুভর সামনে গিয়ে দাঁড়ায়, সবার উদ্দেশ্যে চিৎকার করে বলে, আচ্ছা, আপনারা কি জানেন না যে হাসপাতালে এই ধরনের চিৎকার চেঁচামেচি অ্যালাউড নয়? আপনি জানেন না ম্যাডাম, এই ছেলেটা কতটা অসভ্য প্রকৃতির ছেলে। মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না এটা একটা হসপিটাল, ঠিক আছে? আর যে যুগে মানুষ কথায় কথায় শুধু ক্যামেরা ওপেন করতে জানে, সত্যি মিথ্যে যাচাই না করে, তাদের মুখে না জ্ঞানটা জাস্ট মানায় না। যেখানে মানুষ শুধু নিজের কথাই ভাবে, সেখানে এই মানুষটা কোনো কিছুর তোয়াক্কা না করে জাস্ট রাস্তায় পড়ে থাকা একটা মহিলাকে হেল্প করার জন্য হাসপাতালে নিয়ে এসছে। আর আপনারা এমন মানুষকে আপনারা খারাপ বলছেন। আসলে উনি এত বড় মাপের মানুষ যে আপনাদের ধারণারও বাইরে, বুঝেছেন? তা উনি যদি এতই বড় মাপের মানুষ হন, তাহলে ওনার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন মহিলাটিকে হেল্প করছেন না? হ্যাঁ ঠিকই তো, কেন করছে না? এবার মীরা চুপ করে যায়, তার কাছেও কোনো উত্তর নেই। সে এক দৃষ্টিতে তখন শুভর দিকে তাকিয়ে আছে। মীরারই করুণ দৃষ্টি দেখে শুভ এবার দ্বিধায় পড়ে যায়। এদিকে এতগুলো টাকার মায়াও ছাড়তে পারছে না, আবার অন্যদিকে তার সাপোর্টে যে দাঁড়িয়ে আছে তার মান সম্মান ডুবতে দিতে পারে না। যদি শুভ টাকার মায়া ত্যাগ না করতে পারে, তাহলে ডক্টর মীরা তারই হাসপাতালে সবার সামনে ছোট হয়ে যাবে। শুভর অন্তরাত্মা হঠাৎ বলে ওঠে, শুভ, যে তোর এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে, তাকে ছেড়ে তুই চলে যাবি? শুভ মনে মনে চিৎকার করে ওঠে, না 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 না, আমি ডক্টর মীরাকে কোনো মতে ছোট হতে দেব না। এরপরে শুভ রিসেপশন কাউন্টারে সব টাকা জমা দিয়ে দেয়। টাকা কাউন্টারে জমা করে দেওয়া মাত্র ডক্টর মীরার মুখে একটা নিষ্পাপ হাসি ফুটে ওঠে। আর যে ভিড় এতক্ষণ ধরে তার নিন্দা করছিল, সেই ভিড় এখন হঠাৎ করেই তার সুনাম করতে থাকে। এক নিমেষের মধ্যে মানুষ কেমন পাল্টে যায়। শুভ এতদিন পর বুঝতে পারল, মানুষ এমন যা গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। সবকিছু শান্ত হতেই যে যার নিজের জায়গায় ফিরে যায়। নার্স তাড়াতাড়ি অপারেশনের জন্য ওটি রেডি করতে থাকে। ডক্টর মীরাও পেশেন্টকে চেক আপ করতে চলে গেলেন। এরপর শুভ হাসপাতাল থেকে বেরিয়ে আসে, বুকে তার এতগুলো টাকা হারানোর হতাশা। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় সেই বাচ্চা মেয়েটার হাসি ভরা মুখ, সবার আনন্দ উচ্ছ্বাস এবং সর্বোপরি ডক্টর মীরার নিষ্পাপ মিষ্টি হাসি। এইসব কথা মনে পড়তেই তার হতাশাগ্রস্ত মন পরম আনন্দে ভরে যায়। শুভ এর আগে কোনোদিন এতটা আনন্দ অনুভব করেনি যেটা আজ করছে। এরপর শুভ আবার সেই গাছের নিচে চলে যায়। এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, খিদেও পেয়েছে জোর, কিন্তু তার কাছে তো আর কোনো টাকা নেই যে খাবার কিনে খাবে। আর এই স্বার্থপর দুনিয়াতে কেই বা তাকে সাহায্য করবে? মনে মনে এসবই ভাবছিল শুভ। হঠাৎ দেখতে পায় একটু দূরে একটা কিছু যেন চকচক করছে। কাছে যেতে দেখে সেটা একটা 10 টাকার কয়েন, লাইট পড়ে চকচক করছিল। শুভ হেসে বলে ওঠে, ভগবান ভগবান, একটু তো সহায় হলেন, একটা রাত অন্তত না খেয়ে থাকতে হবে না। সে পাশের দোকান থেকে একটা বিস্কিট কিনে এনে গাছের নিচে বসে পড়ে খাওয়ার জন্য। প্যাকেটটা খুলে সবে খেতে যাবে, কোথা থেকে একটা বাচ্চা কুকুর এসে তার পাশে চিৎকার করতে থাকে। কি জ্বালা, শান্তিতে একটু খাবো তার জন্যেই। এই হ্যাট হ্যাট হ্যাট, যাও দিকে যা যা। কিন্তু এত তাড়ানোর পরেও কুকুরটা যাওয়া তো দূরের কথা, বরং শুভর আরেকটু কাছে এসে ওর হাতে থাকা বিস্কুটের প্যাকেটটা দেখে লেজ নাড়িয়ে চিৎকার করতে থাকে।
শুভ বুঝতে পারে তার মতন এই বাচ্চা কুকুরটাও না খেয়ে আছে, তাই তার কাছে একটু খাবারের আশায় আবদার করছে। শুভ হেসে কিছুটা বিস্কিট দিয়ে বলে, এটা নে আর খা গিয়ে যা, একদম চিৎকার করবি না কিন্তু। এই নে। দুজন অর্ধেক অর্ধেক বিস্কুট খেয়ে সেই গাছের নিচে শুয়ে পড়ে। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডায় গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরে আসব আগামীকাল রাত ঠিক ৮টায়। শুনতে থাকো, সঙ্গে থাকো এনডি লাভ স্টেশন।